আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের তাপগতিবিদ্যার আজকের লেকচারে। আজকের লেকচারটি আমরা দেখব এই পার্ট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে। সো প্রশ্নগুলো অ্যানালাইসিস করবো আমরা, কোন ধরনের প্রশ্ন আসে এবং প্রত্যেকটা টাইপের প্রশ্ন আমরা সলভ করে ফেলবো লেটেস্ট প্রশ্নগুলো সহ। তো চলো আমরা কথা না বাড়ি সরাসরি শুরু করি আমাদের আজকের টাইপটি। আজকে টাইপে থাকছে হচ্ছে আমাদের টাইপ 2 অর্থাৎ কার্নো ইঞ্জিন এবং কর্মদক্ষতা, এই টাইপটি। সো কার্নো ইঞ্জিন এবং কর্মদক্ষতা এখান থেকে তুমি প্রশ্ন পরীক্ষা চলে আসছে ধরে নিতে পারো। ম্যাক্সিমাম বোর্ডে এখান থেকে প্রশ্ন আসবে এবং আদার্স দুই টাইপ থেকেও আসলে আসবে, কিন্তু কার বোর্ডে কোনটা আসবে সেটা তো আসলে বলা যায় না। কিন্তু ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু এই মাঝখানের এই টাইপটা আসবে, কার্নো ইঞ্জিন এবং হচ্ছে কর্মদক্ষতা। তো চলো আমরা এখান থেকে যাবতীয় যা ইনফরমেশন জানা দরকার আমরা সেটা একটু জেনে নিই। সো পড়তে হবে দুইটাই টপিক আসলে, কার্নো ইঞ্জিন এবং এটার কর্মদক্ষতা। সো আমরা চলে যাচ্ছি, শুরুতেই দেখো হচ্ছে কার্নো ইঞ্জিন। সো আমরা যখন নর্মালি তাপ ইঞ্জিন নিয়ে কাজ করি, তাপ ইঞ্জিনে কি ঘটে যে আমরা তাপ শক্তি ইনপুট হিসেবে দিই এবং সেখান থেকে আমাদের কি হয়, আমরা কাজ পাই এবং সেখানে কিন্তু শক্তি কিছু লস হয়। এই যে আমরা যতটুকু তাপ দিচ্ছি সরাসরি অতটুকু কাজ আমরা পাচ্ছি না, আসলে পাওয়া যায় না, তাপ ইঞ্জিন থেকে কিছু লস হয়। এই লসটা কমানোর জন্য বা আমরা যেন সরাসরি যতটুকু তাপ দেবো ততটুকুই কাজ যেন পাই, অর্থাৎ 100% দক্ষতার ইঞ্জিন যেন আমরা হচ্ছে ব্যবহার করতে পারি, এই লক্ষ্যে কাজ শুরু করেন হচ্ছেন বিজ্ঞানী সাদি কার্নো। এবং তারই আসলে একটা চিন্তা ভাবনা, সেটা হচ্ছে কার্নো ইঞ্জিন। এটা হচ্ছে একটা আদর্শ ইঞ্জিন, কার্নো ইঞ্জিনকে বলতে পারি একটা আদর্শ ইঞ্জিন। বাস্তবে আসলে ইঞ্জিন আসলে নাই, কিন্তু এটা একটা কল্পনা, আদর্শ ইঞ্জিন, যেই ইঞ্জিনের দক্ষতা কি 100%, যতটুকু তাপ দিবা অতটুকু তুমি সরাসরি কাজে পরিণত করতে পারবা। সো এই ইঞ্জিনটা কিভাবে কাজ করে, এই ইঞ্জিনের যে ধাপগুলো, সেই ধাপগুলো আমরা একটু জেনে নেব কোন প্রসেসে কাজ করে, কারণ এই জিনিসগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। এই যে কার্নো ইঞ্জিনের কয়টা ধাপ এবং এই ধাপের ডিটেলসগুলো আমাদের আসলে প্রয়োজন হবে সিকিউতে, এমসিকিউতে। সো খেয়াল করো। সো আমরা যদি হচ্ছে সেই কার্নো ইঞ্জিনের ধাপগুলোর কথা একটু বলি, দেখো কার্নো ইঞ্জিনের 4টা ধাপ, তুমি মনে রাখবা কার্নো ইঞ্জিনের কয়টা ধাপ, 4টা ধাপ। সেই 4টা ধাপের মধ্যে প্রথম ধাপটা হচ্ছে এ থেকে বি। এই ধাপটার নাম হচ্ছে দেখো যে আইসোথার্মাল এক্সপ্যানশন, অর্থাৎ সমষ্ণ প্রসারণ। 4টা ধাপের মধ্যে একটা ধাপের নাম কি, সমষ্ণ প্রসারণ। এবং সেই সমষ্ণ প্রসারণে কী কী হয় সেগুলো চলো আমরা একটু এখান থেকে জেনে রাখবো। সো আমি এখান থেকে 4টা ধাপের জন্য হচ্ছে আমি 4টা হচ্ছে পেজ নিয়ে নিচ্ছি, খেয়াল করো। সো প্রথম ধাপে আমরা দেখবো হচ্ছে সমষ্ণ প্রসারণ। সো এখানে আমরা সমষ্ণ প্রসারণের জিনিসগুলো লিখে ফেলি, যে আমাদের সমষ্ণ প্রসারণ। সো আমরা ইঞ্জিনটাকে বানানোর জন্য আমরা বেশ কিছু প্রসেসের মধ্য দিয়ে যাব। সো প্রথম যেই প্রসেসের মধ্য দিয়ে যাব সেটা হচ্ছে আমাদের কি, সেই প্রসেসের নামটা হচ্ছে কি, যে সমষ্ণ প্রসারণ। ঠিক আছে, সেই প্রসেসের নাম হচ্ছে আমাদের যে সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণ। সো সমষ্ণ প্রসারণ। সো এই সমষ্ণ প্রসারণে কি ঘটে ব্যাপারটা দেখো। এখানে আসলে আমরা কি করি, যে সিলিন্ডারের মধ্যে যে কিছু গ্যাস আছে, আমরা গ্যাসটাকে আমরা প্রথমে কোথায় রাখি, তাপ উৎসের মধ্যে রাখি। এমন একটা তাপ উৎসে রাখি যেখানে তাপের পরিমাণ আসলে অসীম। আমরা কেন আসলে বাস্তবে এই কার্নো ইঞ্জিনটা আবিষ্কার করতে পারিনি বা বানাতে পারিনি, কারণ আমাদের বেশ কিছু শর্ত এখানে প্রয়োগ করা হয়েছে, যে শর্তগুলো আমরা মিট আপ করতে পারি না। সো এই জন্য আসলে দেখা যায় যে আমরা 100% দক্ষতার কোনো ইঞ্জিন এখনও আবিষ্কার করতে পারিনি। সো সমষ্ণ প্রসারণে কী ঘটে, যখনই আমরা কি করব, গ্যাসগুলোকে কোনো তাপ উৎসের মধ্যে রাখবো, এখানে থেকে তাপ গ্রহণ হবে, তবে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। সো সমষ্ণ কথাটার মিনিং হচ্ছে এটা, যে দেখো কি, যে সমষ্ণ প্রসারণ অর্থাৎ তাপমাত্রা কিন্তু এখানে স্থির থাকবে, গ্যাসগুলো প্রসারিত হবে কিন্তু তাপমাত্রা কিন্তু এখানে ফিক্সড থাকবে। সো আমরা মনে করি এমন একটা, আমরা এই ধাপগুলো এখান থেকে শর্টে দেখে ফেলি। ধরলাম এই সমষ্ণ প্রসারণ প্রক্রিয়া যখন ঘটছে, তখন এটার আদি চাপ ছিল হচ্ছে P1, আদি আয়তন ছিল V1 এবং ওই গ্যাসের তাপমাত্রা ছিল হচ্ছে T1। অর্থাৎ যখন গ্যাসগুলোকে আমি তাপ উৎসের মধ্যে রাখবো, তখন তার চাপ ছিল P1, আয়তন ছিল V1 এবং তাপমাত্রা ছিল T1। পরবর্তীতে আমি গ্যাসগুলো যখন তাপ উৎসে রাখবো, ওই তাপ উৎস দেখে ওই গ্যাসগুলো তাপ গ্রহণ করবে। গ্রহণ করার ফলে কি হবে, তার মধ্যে আরও শক্তি বেড়ে গেল। তখন তাপমাত্রা চেঞ্জ হবে না, তাপমাত্রা চেঞ্জ হতে আমরা দিব না। সো এখানে তখন কী ঘটবে, যে আয়তনের পরিবর্তন ঘটে যাবে। সো সমষ্ণ প্রসারণ, বুঝতে পারছো, প্রসারণ তার মানে কি ঘটবে, আয়তন প্রসারিত হবে। তখন আমাদের কী হবে, এই যে V1 এর মানটা আর V1 থাকবে না, V1 এর মানটা তখন হয়ে যাবে V2। এবং যখনই আয়তন বেড়ে যায় তখন কি হয়, চাপ কমে যায়। সমষ্ণ প্রক্রিয়া, বয়লের সূত্র, তখন চাপটাও কিন্তু কমে যাবে। এখানে P1, তাহলে আমরা এখানে লিখে ফেলি কথাগুলো কী কী ঘটছে এখানে। যখন আমরা সমষ্ণ প্রসারণ করছি, তাপমাত্রা স্থির থাকছে। 1 নম্বর কথা কি, এখানে কিন্তু তাপমাত্রা স্থির থাকে। যে পয়েন্টগুলো লিখে দিব, এই পয়েন্টগুলো তুমি সরাসরি মনে রাখবা, তোমার এমসিকিউর জন্য একদম কাভার হয়ে যাবে, সিকিউ সহ তোমার বেসিকটাও ক্লিয়ার হয়ে যাবে। তাপমাত্রা স্থির থাকে এবং সমষ্ণ প্রসারিত হচ্ছে, তাপমাত্রা আমি স্থির রাখতেছি। সো এই শক্তিটা কী করবে, এই গ্যাসকে প্রসারিত করবে। সো V
বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পাবে, হ্যাঁ আয়তন প্রসারিত হবে। সো তারপরের পয়েন্ট আমি লিখতেছি যে আয়তন কী হবে, প্রসারিত হবে, আয়তন প্রসারিত। সো আয়তন প্রসারিত আর ব্র্যাকেটে লিখে দিচ্ছি, তার মানে কি যে আয়তন আসলে বৃদ্ধি পাবে। তার মানে এখানে কি ঘটবে যে V1 থেকে V2 আসলে বড় হবে। আর আয়তন বৃদ্ধি পাচ্ছে তার মানে কি, এখানে চাপটা কি হবে, চাপটা হ্রাস পাবে, চাপটা আসলে এখানে হ্রাস পাবে, চাপটা আসলে এখানে হ্রাস পাবে, কারণ আয়তনের সাথে চাপের সম্পর্ক ব্যস্ত অনুপাতিক সমষ্টি প্রক্রিয়া। গেল আমাদের এই ব্যাপারটা। এবং বুঝতেই পারছো এখানে তাপমাত্রা T1 ছিল, তাপমাত্রা কোনো চেঞ্জ হবে না, তাপমাত্রা T1ই থাকবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এখানকার প্রসেসটা। তারপরে তুমি বুঝতে পারলা এই প্রথম ধাপ A থেকে B, এটাকে বলা হয় সমষ্ণ প্রসারণ। এবং সেই সমষ্ণ প্রসারণে দেখো কি কি ঘটনা ঘটে, চাপ P1 V1 T1 যেগুলো ছিল সেগুলো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু টিটা যেটা ছিল, টি যেই জিনিসটা ছিল এই টি কিন্তু চেঞ্জ হয়নি, খেয়াল করছো, T1ই কিন্তু আছে। সো বাকিগুলো চেঞ্জ হয়ে গেছে। এবং এই ধাপে যখন সমষ্ণ প্রসারিত হবে, গ্যাসগুলো প্রসারিত হচ্ছে, গ্যাসের আয়তন বৃদ্ধি পাচ্ছে, তখন কিন্তু এখানে একটা কাজ সম্পাদিত হবে। সো এটাকে আমরা বলি সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ। তাহলে এই প্রক্রিয়াতে কাজ কতটুকু হবে সেটাকে লিখতেছি আমরা এইভাবে যে WAB। সো WAB মানে কি, A থেকে বিতে কৃত কাজ। আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজটা কত হয়, যে nRT সাথে হচ্ছে লন এবং হচ্ছে V2 বাই হচ্ছে V1। এখানকার V2 V1টা কি, এই যে V2 হচ্ছে শেষ আয়তন, V1টা হচ্ছে আমাদের কি, আদি আয়তন। তো এই প্রসেসে আমরা আর কোন ফর্মুলা কাজে লাগাতে পারবো, এই প্রসেসে আমরা যে ফর্মুলা কাজে লাগাতে পারবো সেটা হচ্ছে P1 V1 সমান P2 V2, কারণ সমষ্ণ প্রক্রিয়া যেহেতু। সেখানে আমি আর যেই ফর্মুলা কাজে লাগাতে পারবো আমার প্রয়োজন অনুসারে, সেটা হচ্ছে P1 V1 ইকুয়াল টু হচ্ছে P2 V2। যদি তোমার কি বলা থাকে, আদি চাপ আদি আয়তন দেওয়া থাকে, শেষ চাপ দেওয়া থাকে, তুমি শেষ আয়তনটা বের করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। সো এই হচ্ছে তোমার এখানকার প্রসেসটা, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এখানকার প্রসেসটা, যে এই সমষ্ণ প্রক্রিয়াতে আমাদের কৃত কাজটা আসলে এখান থেকে হবে কত, WAB সমান কত, nRT ln V2 বাই V1। যেখানে T বলতে কোনটা বোঝাচ্ছি আমরা, অবশ্যই T1, কারণ এই পুরো প্রসেস জুড়ে এই তাপমাত্রা কি থাকে, T1 থাকে। ডান। সো তোমাকে এখান থেকে এতটুকু মনে রাখতে হবে। তুমি বরঞ্চ সেটাকে T1 আকারেও কিন্তু মনে রাখতে পারো, যে nRT1 ln V2 বাই V1। দ্যাটস ইট। n মানে হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, T হচ্ছে তাপমাত্রা কেলভিন এককে। সো এতটুকু জিনিস আমরা বুঝে গেলাম। এবং এখানে আরেকটা জিনিস আমাদের মাঝে মাঝে একটু প্রশ্নে জিজ্ঞেস করবে, যে দেখো এই থেকে বি, আমি যখন ঘটনা তোমাকে বলছিলাম যে আমরা গ্যাসের সিলিন্ডারটাকে যখন আমরা তাপ উৎসের মধ্যে রাখবো, সো তাপ উৎস থেকে কিছু পরিমাণ গ্যাস গৃহীত হবে, মানে কিছু পরিমাণ তাপ গ্যাস থেকে, মানে কিছু পরিমাণ তাপ গৃহীত হবে গ্যাসের মধ্যে। সেই যে তাপ যে গৃহীত হচ্ছে, সেই গৃহীত তাপের মান কত, মনে রাখবা সমষ্ণ প্রক্রিয়ায় এই যে যতটুকু কাজ ঘটলো, গ্যাসটা যে প্রসারিত হলো, সেই মানটা দেখে আমি বুঝে যাব আচ্ছা কতটুকু তাপ গ্রহণ করছে। তার মানে এখানকার যে হচ্ছে আমাদের W এবং আমাদের এখানকার যে গৃহীত তাপ Q, সেই দুইটা কিন্তু আসলে আলটিমেটলি আসলে সমান। সেই ব্যাপারটা একটু মাথায় রাখতে পারো। Q1টা হচ্ছে কি, গৃহীত তাপ, হ্যাঁ এই Q1টা কি আমি সাইড লিখে দিচ্ছি। সেই Q1টা বলতে আমরা কি বোঝাচ্ছি, যে গৃহীত তাপ। এই Q1টা কি হবে আমাদের, যে গৃহীত তাপ। দ্যাটস ইট। সেই হচ্ছে আমাদের জিনিসটা। সো আশা করি এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে কী ঘটনা ঘটে। আরেকবার সামারি করে দিচ্ছি সংক্ষেপে। যখন আমরা গ্যাসগুলোকে, এই যে কিছু গ্যাস আছে একটা সিলিন্ডারের মধ্যে, সো আমি যখন এই গ্যাসটাকে একটা তাপ উৎসের মধ্যে শুরুতে রাখি, আমরা কোথায় রাখি, সিলিন্ডারকে তাপ উৎসের মধ্যে রাখি, তাপ উৎস থেকে তাপ আসলে গৃহীত হবে। সেই তাপ যে গৃহীত হলো, সেই গৃহীত তাপের মান আমি কীভাবে বের করবো, যখনই তাপটা দেওয়া হয় তখন দেখা যায় তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা স্থির রাখার চেষ্টা করি, এবং এর ফলে কি ঘটে, আয়তনটা প্রসারিত হয়। সমষ্ণ প্রসারণ, সমষ্ণ মানে তাপমাত্রা সমান থাকবে কিন্তু প্রসারিত হবে, আর প্রসারিত হলে চাপটা হ্রাস পাবে। এবং এই আয়তন যে প্রসারিত হলো, কতটুকু প্রসারিত হলো এটা দেখে তুমি বুঝতে পারবা কতটুকু তাপ গৃহীত হয়েছে। তাহলে Q1 সমান বা W সমান কী হবে, nRT1 ln V2 বাই V1। সো V1 হচ্ছে আদি আয়তন, V2 হচ্ছে শেষ আয়তনটা। দ্যাটস ইট। সো এখান থেকে এতটুকু কথা মনে রাখলে তোমার এখান থেকে আর কোনো প্যারা নাই। যাবতীয় যত কিছু তুমি এখানে জিজ্ঞেস করুক, তোমার কোনো প্যারা নাই, তুমি সবগুলো এখান থেকে সুন্দর মতো সেই প্রত্যেকটা জিনিস তুমি কিন্তু এখান থেকে উত্তর করতে পারবা, ঠিক আছে। আমাদের হয়ে গেল কি, সমষ্ণ প্রসারণের ব্যাপারটা। সেম একইভাবে আমরা চলে যাচ্ছি, দেখো পরেরটার মধ্যে সমষ্ণ প্রসারণের পরে আমরা চলে যাচ্ছি কোথায়, যে রুদ্ধতাপীয় প্রসারণ। হ্যাঁ, তো আমরা এখানে লিখে নিচ্ছি হচ্ছে কি, যে রুদ্ধতাপীয় প্রসারণ। পরের ধাপটা প্রসারণ হবে, তবে সেটা হচ্ছে রুদ্ধতাপীয়। হ্যাঁ, রুদ্ধতাপীয় প্রসারণ। সো এখানে কী কী ঘটবে, চলো আমরা সেই জিনিসগুলো একটু এখানে শুরুতে আগে একটু দেখে নিই, এখানে আমাদের কী কী ঘটনা ঘটতে পারে, ঠিক আছে। সো রুদ্ধতাপীয় প্রসারণ, ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রসারণ। সো রুদ্ধতাপীয় প্রসারণ। সো রুদ্ধতাপীয় প্রসারণ। এবার ব্যাপারটা খেয়াল করো, রুদ্ধ প্রসারণটা কি, আমরা প্রথমে গ্যাসগুলোকে রেখেছিলাম এখানে, এখান থেকে যখন এখানে আসলো কি অবস্থা, সিচুয়েশনটা কি খেয়াল করো। সিচুয়েশনটা হচ্ছে এরকম, যে এখানে অবস্থাটা হচ্ছে
P2 এখানে অবস্থান হচ্ছে V2 আর এখানে অবস্থান হচ্ছে T1। এই অবস্থাতে আমরা রেখেছিলাম যখনই আমরা প্রথম প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পরে গ্যাসটাকে প্রথমে আমরা তাপ উৎসের মধ্যে রাখছিলাম, তারপর আমরা করব কি ওই সিলিন্ডারটাকে আমরা কি করব, এবার আমরা এমন জায়গায় রাখবো তাপ অন্তরকের মধ্যে রাখবো যেখানে তাপের কোনো আদান প্রদান হবে না। তার মানে আমি প্রথমে মনে করে আগুনের মধ্যে রাখছি, তাপ গ্রহণ হয়েছে, তারপরে এমন জায়গায় রাখছি যেখানে তাপের আদান প্রদান হচ্ছে না। সো পরবর্তী ধাপে আমরা কী করবো, এমন জায়গায় রাখবো সেখানে দেখবো যে তাপের আদান প্রদান হচ্ছে না। তাহলে তাপের আদান প্রদান হচ্ছে মানে কি, এই যে রুদ্ধতাপীয় প্রসারণ। আমরা জানি তো তাপের আদান প্রদান না হওয়া মানে কি, রুদ্ধতাপীয় প্রসারণ মানে কি, এখানে তাপের কোনো আদান প্রদান হয়নি। তাহলে এই কথাটা লিখে দিচ্ছি আমরা যে তাপের এখানে কী হবে, তাপের আদান প্রদান হবে না। হ্যাঁ, তাপের আদান প্রদান হবে না, তাপের আদান প্রদান হবে না, একেবারেই হবে না, তাপের আদান প্রদান হবে না। তার মানে এখানে গৃহীত তাপ কত, বর্জিত তাপ কত, 0, আদান প্রদান হবে না। তো একটা জিনিস তুমি বুঝলা, তাপের আদান প্রদান হবে না। কিন্তু যখনই তাপের আদান প্রদান হবে না, গ্যাসটা তো নর্মালি প্রথমে প্রসারিত হচ্ছিল, এখন সেই জড়তা মেনটেন করে যখন আরেকটু প্রসারিত হবে, তখন দেখো গ্যাসে তুমি কোনো শক্তি দিচ্ছ না বাইরে থেকে, তারপরে প্রসারিত হচ্ছে। তাহলে ওই শক্তিটা সে কী করবে, ভিতরের শক্তি কাজে লাগাবে, অভ্যন্তরীণ শক্তি কাজে লাগিয়ে প্রসারিত হবে। তখন যে ঘটনা ঘটবে, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। যখন ভিতরের শক্তি কাজে লাগিয়ে প্রসারিত হবে, রুদ্ধতাপীয় প্রসারণ, সো প্রসারণটা এখানে কন্টিনিউ থাকবে, তবে ভিতরের শক্তি কাজে লাগে, অভ্যন্তরীণ শক্তি কাজে লাগিয়ে। সো আমি কথাটা সম্পূর্ণ লিখে দিই, যেন তুমি নোটটা পড়লে তোমার হয়ে যায়। সো অভ্যন্তরীণ শক্তি কাজে লাগিয়ে, যদি কখন তোমাকে ব্যাখ্যা লিখতে বলে তখন তুমি কিন্তু এইভাবে কিন্তু পয়েন্টগুলো দিয়ে দিলে হয়ে যাবে। অভ্যন্তরীণ শক্তি কাজে লাগিয়ে, সো অভ্যন্তরীণ শক্তি কাজে লাগিয়ে, অভ্যন্তরীণ শক্তি, হ্যাঁ, সো অভ্যন্তরীণ শক্তি কাজে লাগিয়ে কী ঘটবে, অভ্যন্তরীণ শক্তি কাজে লাগিয়ে গ্যাস প্রসারিত হবে। অভ্যন্তরীণ শক্তি কাজে লাগিয়ে গ্যাস প্রসারিত হবে, সো অভ্যন্তরীণ শক্তি কাজে লাগে গ্যাস প্রসারিত হলে, মানে অভ্যন্তরীণ শক্তি তো কমে যাবে, অবশ্যই কাজে লাগেছে। সো অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, তার মানে হচ্ছে কি হয়, যে তাপমাত্রা হ্রাস পায়। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। ঠিক আছে, এটুকু থেকে আমরা বুঝতে পারছি যে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। আর অভ্যন্তরীণ শক্তি যখন হ্রাস পায়, তার মানে তোমাকে বুঝে নিতে হবে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়া মানে কি, তাপমাত্রা হ্রাস পাওয়া, টি হ্রাস পাওয়া। অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়া মানে কি, টি হ্রাস পায়। হ্যাঁ, টি হ্রাস পায়, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, তার মানে হচ্ছে টিও হ্রাস পায়, তাপমাত্রাও হ্রাস পায়। তোমরা আগে যে তাপমাত্রাটা ছিল, হ্যাঁ, আগে যে তাপমাত্রাটা ছিল T1, এখনও সেই তাপমাত্রা থাকবে না, সেই তাপমাত্রা হয়ে যাবে T2, তবে এখনকার তাপমাত্রা আগে থেকে কম। তার মানে এখান থেকে বুঝতে পারলাম কি, T2 এর মানটা কম কিন্তু এখানে। হ্যাঁ, তার মানে T1টা বড় এবং T2টা ছোটো। তাহলে আমরা বুঝতে পারলাম এই জায়গায় একটা কথা আমরা তাহলে লিখে রাখি এই অংশে, যে আমাদের কী ঘটনা ঘটছে, যে এই অংশের মধ্যে ব্যাপারটা আমরা বুঝতে পারলাম যে আমাদের T1 এর মানটা বড় আর T2 এর মানটা কিন্তু আসলে ছোট। সো এই ব্যাপারটা কিন্তু এখানে বুঝতে পারলাম আমরা। ওকে, সো অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় এবং টিও তাহলে হ্রাস পেয়ে যায়। এবার টি যখন হ্রাস পাইলো, দেখো আমরা কি বলছিলাম যে প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, তার মানে এখানে আয়তন বৃদ্ধি এখনও কিন্তু পাচ্ছে, তার মানে এখানে কিন্তু আয়তন বৃদ্ধি পাচ্ছে এখন। তাহলে ভি বৃদ্ধি পায়, এখানেও কিন্তু ভিটা বৃদ্ধি পায়, প্রসারণ লেখা, আর ভি বৃদ্ধি পায়, তার মানে কি, তাহলে চাপটা অবশ্যই কী হবে, পি হ্রাস পাবে, তাহলে চাপটা এখানেও হ্রাস পায়, পি হ্রাস পায়। সো ভি বৃদ্ধি এবং হচ্ছে পি হ্রাস পায়, সো এটা হচ্ছে আমাদের একটা জিনিস, ভি বৃদ্ধি পায়, পি হ্রাস পায় এবং তাপমাত্রা কিন্তু এখানে হ্রাস পায়। তাহলে কোন ধাপে কোন ঘটনা ঘটে তোমাকে এটা মনে রাখতে হবে, তোমার কিন্তু কাজে লাগবে। এবং আমরা দেখছিলাম যেটা, যে এখানে হচ্ছে তাপের আদান প্রদান হয় না, কিন্তু এখানে যে কৃত কাজটা ঘটে, এখানে তাপ গৃহীত হয়েছিল, এখানে কোনো তাপ গৃহীত হয় না, বর্জিত হয় না, কিউ এর মান 0, ডেল কিউ 0, তাপের আদান প্রদান হয়নি। তাহলে এখানে যে কাজটা ঘটে যখন প্রসারিত হচ্ছে, অবশ্যই কাজ হবে একটা, তো সেই কাজের মান কত, এই ধাপে কাজের মানটাকে আমরা বলি হচ্ছে WBC, বি থেকে সি ধাপ। তাহলে এখান থেকে লিখে নিচ্ছি আমরা, সুতরাং এই সমষ্ণ রুদ্ধতাপীয় প্রসারণে যে কাজটা হবে WBC, এবং সেই কাজের মানটা হবে হচ্ছে, আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ হয় NR ডিভাইডেড বাই কি, গামা মাইনাস ওয়ান, আর সাথে হচ্ছে কত, T1 মাইনাস T2। একটু খেয়াল করো কোনটা মানে কি, যে এই কোনটা মানে কি, দেখো খেয়াল করে নাও, এই জন্য তোমাদের সূত্র এরকম এখান থেকে মনে রাখতে হবে। সো রুদ্ধতাপীয় প্রসারণে তুমি দেখো যে দেখো আগে ছিল T1, এখন T2, তাহলে আদি আয়তন হচ্ছে T1 এবং শেষ আয়তন হচ্ছে আমাদের T2। এবং আমরা সেই জিনিসগুলো লিখে ফেলি, V2 তো আর V2 থাকবে না, V2টা চেঞ্জ হয়ে যাবে, সো নতুন একটা আয়তন হবে আমাদের V3, আর চাপটাও নতুন হবে, চাপটা তো হ্রাস পাবে, চাপটা হবে কত, P3। তার মানে এইখানে সিচুয়েশন হবে P3, V3 আর হচ্ছে T2। সো আশা করি এই ধাপে তুমি বুঝতে পেরেছো এই ধাপে আসলে কী ঘটনাটা ঘটবে।
এইটা আমাদের একটা জিনিস গেল এখান থেকে। এবং তুমি হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে পারো, এই প্রসেসে আমরা কোন সূত্রগুলো কাজে লাগাতে পারবো, রুদ্ধতাপের প্রসেসে আমরা কোন সূত্রগুলো কাজে আসলে লাগাতে পারবো। তো সেগুলো তুমি কিন্তু একটু ছোটো করে এখান থেকে একটু নোট করে রাখতে পারো। আমি বলে দিচ্ছি এখানে আমরা বেসিক্যালি কোন সূত্রগুলো কাজে লাগাতে পারবো। আমি সূত্রগুলো এখানে লিখে দিই, তাহলে এইখানে লিখে দিই। এইখানে কোন সূত্র কাজে লাগাতে পারবো, এই ধাপে কাজে লাগাতে পারবো হচ্ছে আমরা যে P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা, মনে আছে সূত্রগুলো? হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের এখানে আর কি আছে, এখানে যে হচ্ছে আমাদের এখানে আরও জিনিস আছে। সো আমরা সেটা একটু লিখবো, তাহলে একটু ছোটো করে দিচ্ছি। এখানে এই জিনিসটা আমাদের ছিল এখানে, আর এইটা তো আমরা এখান থেকে জাস্ট একটু ইনফরমেশন জেনেছি। হ্যাঁ, সো এটা আমরা হচ্ছে এখানেই দিয়ে দিচ্ছি। ফাইন, ওকে, গেল। সো আমাদের এখানে গেল। আমরা এখানে আরও কি সূত্র লিখতে পারবো, দেখো এই সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারবো এই প্রসেসে। তো এটা তুমি এখানে নোট করে রাখতে পারো। আমরা আরও সূত্র লিখতে পারবো হচ্ছে বেসিক্যালি যে এরকম যে T1 V1 টু দি পাওয়ার গামা -1, মানে এই টাইপের যে তিনটা সূত্র ছিল, তিনটে আমরা এখানে কাজে লাগাতে পারবো। T2 V2 টু দি পাওয়ার গামা -1, আরও একটা কিন্তু ছিল আমাদের T1 P1। হ্যাঁ, সো T1 P1 সেটাও কিন্তু আমাদের ছিল, তো সেটাও কিন্তু আমরা এখান থেকে একটু মনে রাখতে পারি। সো এটা আমাদের ছিল হচ্ছে এরকম T1 P1 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। এই যে সূত্রগুলো ছিল, এই সূত্রগুলো কিন্তু আমরা এখানে আসলে কাজে লাগাতে পারি। সো হিজিবিজি হয়ে যাচ্ছে, আমি লিখলাম না। সো দুইটা এখানে লেখা থাক। সো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। T2 V2 আসলে হবে এখানে T2 V2 গামা -1। সো এই হচ্ছে আমাদের জিনিসটা, তার মানে আমরা এই প্রসেসে আসলে এই সূত্রগুলো এখানে কাজে লাগাতে পারবো, T1 P1টাও কাজে লাগাতে পারবো। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপারটা, আসলে বুঝতে পেরেছো। তারপরে আদান প্রদান হয় না, তারপরে আদান হয় না, তার মানে কি অভ্যন্তরীণ শক্তি কাজে লাগিয়েই প্রসারিত হয়, তখন অভ্যন্তরীণ শক্তিটা হ্রাস পায়। অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় মানে কি, তাপমাত্রাও হ্রাস পায়। আর এখানে প্রসারণ হচ্ছিল, তার মানে ভি বৃদ্ধি পায়, আর ভি বৃদ্ধি পায় মানে কি, চাপ হ্রাস পায়। এবং এই প্রসেসে কাজের মানটা কত হয়, nr ডিভাইডেড বাই গামা -1 T1 - T2। T1টা হচ্ছে কি আদি তাপমাত্রা, T2 হচ্ছে শেষ তাপমাত্রা। ঠিক আছে, মানে সি বিন্দুর তাপমাত্রা। সো এটা আমাদের গেল কি 2 নাম্বার ধাপ। এখন আমরা লিখে বলবো এখান থেকে কি, যে 3 নাম্বার ধাপ আমাদের যেটা আছে, যে আমাদের রুদ্ধতাপীয় সমুষ্ণ সংকোচন। পরের ধাপটা আমাদের বেসিক্যালি কি, যে সমুষ্ণ সংকোচন। আমরা আমাদের সেই সিলিন্ডারটাকে প্রথমে বসাইছিলাম তাপ উৎসের মধ্যে, তারপরে আমরা বসাইলাম হচ্ছে কি, যে উৎসের মধ্যে, তারপরে আমরা বসাইলাম হচ্ছে একটা অন্তরক পদার্থের মধ্যে, যেখানে তাপের আদান প্রদান হয়নি। এবার বসাবো আমরা তাপ গ্রাহকের মধ্যে, যেখানে তাপটা এবার বর্জিত হবে। এবং সমুষ্ণ সংকোচন, যখন তুমি এটাকে একটু সংকুচিত করবা, তখন কি গ্যাসটা যখন সংকুচিত হবে, তাপটা সেখানে বর্জিত হবে। তার মানে এখানে সমুষ্ণ সংকোচন, প্রথম পয়েন্ট তোমাকে যেটা মনে রাখতে হবে, তাপ এখানে কি হয়, বর্জিত হয়। কতটুকু তাপ বর্জিত হয় সেটা হচ্ছে আমি লিখে রাখতেছি, যে Q2 পরিমাণ তাপ এখানে আসলে বর্জিত হয়। Q2 এর মানটা আমরা পরে বের করা শিখবো, যে কত তাপ বর্জিত হবে। এবং তখন বর্জিত হবে, তুমি যখন একটু সংকুচিত করবা, হ্যাঁ, তাহলে আয়তন এখানে সংকুচিত হয়, আয়তন সংকুচিত। হ্যাঁ, দেখো সমুষ্ণ সংকোচন, তাহলে আয়তন এখানে কী হবে, সংকোচন হবে, আয়তন সংকোচন। তার মানে কী হবে, আয়তন হ্রাস পাবে, এখানে আয়তন সংকোচন। হ্যাঁ, তাহলে কি ভি হ্রাস পাবে। আর ভি যে হ্রাস পাইলো, ভি হ্রাস পায়, আর ভি হ্রাস পায়, তার মানে কি, যে হচ্ছে চাপ বৃদ্ধি পায়, পি বৃদ্ধি পায়। তার মানে এখানে কিন্তু আয়তনটা সংকুচিত হলো। সো আয়তনের পরিবর্তন ঘটছে, কৃতকাজ ঘটবে। সো পি বৃদ্ধি পায়। সো কতটুকু এখানে আমাদের কাজ ঘটবে, হ্যাঁ, সেটা আমরা বের করবো কীভাবে, সেটা আমরা বের করবো হচ্ছে এখানে দেখো। আর একটা কথা মনে রাখতে হবে, সমুষ্ণ যেহেতু, তাহলে এখানে যদিও কি হচ্ছে, তুমি সংকুচিত করতেছো, তাপমাত্রা চেঞ্জ হতে দেওয়া যাবে না, তাহলে কি হবে, টি ধ্রুবক থাকবে। হ্যাঁ, তাহলে টি ধ্রুবক থাকবে, কারণ যেহেতু আমাদের এটা সমুষ্ণ প্রক্রিয়া, টি ধ্রুবক থাকবে, টি চেঞ্জ হবে না, টি যা ছিল তাই হবে। এবং এই প্রসেসে কাজের মানটা কত হবে, এখানে আমাদের কাজের মান আমরা লিখতেছি এখানে, যে কাজ, এখান থেকে আমরা লিখতেছি এভাবে কাজ। তাহলে কাজ না লিখে আমি সরাসরি ডাব্লিউ লিখে দিই। আমাদের এখানে কাজের মানটা কী হবে, যে কাজের মানটা হবে ডাব্লিউ। দেখো বি সি থেকে ডিতে আসছে, তাহলে সিডি প্রসেসে কাজের মানটা কী হবে, সূত্র হবে হচ্ছে আমাদের এনআর, সমষ্ণ প্রক্রিয়ায় কাজের সূত্র কী হতো, এনআরটি, সাথে হতো লন V2 - V1, মানে শেষ আয়তন ডিভাইড বাই আদি আয়তন। শেষ আয়তনটা কত সেটা আমরা আসলে কিন্তু লিখে ফেলি। আমাদের এই প্রসেসে কী জিনিস ছিল, এখানে জিনিস ছিল হচ্ছে আমাদের P3 V3 এবং ছিল হচ্ছে T2। এখানে আমরা বলছি আয়তনটা হ্রাস পাবে। সো আয়তন হ্রাস পাবে মানে কি, আমাদের এখানে V4। হ্যাঁ, আর এখানে আমাদের কী হবে, চাপটা হয়ে যাবে কত, চাপটা আসলে এখানে বৃদ্ধি পাবে P4, এবং তাপমাত্রা যা ছিল তাই থাকবে। মাঝে মাঝে কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসতে পারে এভাবে, যে এই প্রসেসে, হ্যাঁ, কোনটা বড়, P3 বড় না P2 বড়, তখন তোমাকে বুঝতে হবে যে এখানে আয়তন সংকুচিত হয়েছে, তাহলে কি ভিটা ছোট হবে, আর ভি ছোট মানে পিটা বড় হবে। এভাবে তোমাকে বুঝতে হবে কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় এমসিকিউ আসলে। সো এখানে তুমি দেখো এনআরটি লন
এই যে শেষ আয়তনটা কত, শেষ আয়তন হচ্ছে V4 আর আদি আয়তন হচ্ছে V3। তো তুমি কিন্তু এখানে লিখে ফেলতে পারবা এভাবে যে nRT লন, এভাবে লিখতে পারবা যে V4 ডিভাইডেড বাই হচ্ছে কত V3, এভাবে কিন্তু চাইলে এখান থেকে লিখতে পারবা, ঠিক আছে। আর এখানে তাপমাত্রা কোনটা দিব, এনআর কি দিব না তাপমাত্রা আমরা T2, কারণ এখানে তাপমাত্রা দেখো পুরো প্রসেস জুড়েই এখানেও T2 এখানেও T2, তার মানে এখানে পুরো প্রসেস জুড়ে তাপমাত্রা হচ্ছে T2। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের T2 তাপমাত্রা ধ্রুবক থাকবে আর কি, আগে যেটা ছিল সেটাই কিন্তু আমাদের এখান থেকে থাকবে। আর এই যে মানটা আমরা বের করলাম এটাই কিন্তু হচ্ছে আমাদের কি Q2, যে কতটুকু তাপ এখানে বর্জিত করলো, যে লিখছিল না তাপ বর্জিত হয়, সো কতটুকু তাপ বর্জিত হলো সেটা বুঝবো কিভাবে, এই আয়তনের পরিবর্তন হিসাব করে আমি কাজের মানটা হিসাব করে বের করে ফেলতে পারবো। সমষ্টি প্রক্রিয়ায় W এবং হচ্ছে Q সমান হয়। সো আশা করি এখান থেকেও তুমি বুঝে গেছো যে এই 3 নম্বর ধাপে আমাদের কী কী ঘটনা ঘটে, চাপের মানটা কী কী হয়। সো তোমাকে এটা একটু মনে রাখতে হবে, ডিটেলস আমি তোমাকে বলে দিলাম, তোমার কিন্তু কাজে লাগবে। সো এরপরে হচ্ছে আমাদের লাস্ট ধাপ। সো লাস্ট ধাপে আমাদের কী হচ্ছে এখানে খেয়াল করো, লাস্ট ধাপে হচ্ছে আমাদের দেখো লাস্ট ধাপ কি, এইখান থেকে ডি থেকে শুরু করে কই যাচ্ছে আমাদের এতে যাচ্ছে, তাহলে কি রুদ্ধতাপীয়, এটার নাম কি, এই ধাপের নামটাও লিখে ফেলে আসো, রুদ্ধতাপীয় সংকোচন। সো এই ধাপের নাম হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। সো রুদ্ধতাপীয় সংকোচন। সো রুদ্ধতাপীয় সংকোচন, হ্যাঁ রুদ্ধতাপীয় সংকোচন। সো রুদ্ধতাপীয় সংকোচন মানে কি, এখানে কি ঘটছে যে সংকোচন ঘটবে, হ্যাঁ তবে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হবে না এখানে আসলে আমরা, তার মানে এখানে আমরা তাপ গ্রাহকে রাখছিলাম, ওখান থেকে তুলে আবারও আমরা কোথায় রাখবো, তাপ অন্তরকের মধ্যে রাখবো। কিন্তু তুমি সংকোচন করে দিয়েছিলা, সেই সংকোচনটা এখনও একটু কন্টিনিউয়াস আছে, তো আবারও সংকোচন ঘটতে থাকবে। কিন্তু এবারে যখন তাপ সংকোচন করবে কিন্তু এই তাপটা আর বের হইতে পারবে না, আগেরবার তো যখন সংকোচন করছিলা সো শক্তিটা কি বের হয়ে যাচ্ছিল তাপগ্রাহকে, এবার তো নিচে অন্তরক পদার্থ, ওই তাপটা আর বের হতে পারবে না, তখন তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে। তার মানে এখানে কী ঘটবে, তাপমাত্রা বেড়ে যায়। প্রথম কথা এই রুদ্ধতাপের সংকোচন, তার মানে কি ভিটা হ্রাস পাবে, আমি লিখে দিচ্ছি পয়েন্টগুলো। এর সংকোচন মানে কী হবে এখানে, তাহলে ভিটা যখন হ্রাস পাবে, হ্যাঁ ভিটা তুমি হ্রাস করে দিবা, সংকোচন করে দিবা, আর তখন কিন্তু দেখো ওই শক্তিটা কিন্তু আর বর্জিত হতে পারতেছে না, হ্যাঁ ভি হ্রাস পাবে, আর কি হবে যে তাপশক্তি বর্জিত হবে না, ভি হ্রাস পাবে তাপশক্তি বর্জিত হবে না, ভি হ্রাস পাবে তাপশক্তি বর্জিত হবে না, ভি হ্রাস পাবে তাপশক্তি বর্জিত হবে না। তাপশক্তি বর্জিত হচ্ছে না, তার মানে তাপশক্তিটা কী করবে, এবার তাপমাত্রা বৃদ্ধি করে ফেলবে। তখন লিখে দেবো আমরা এখানে কী ঘটবে আসলে, যে তাপমাত্রা বৃদ্ধি ঘটে যাবে, তার মানে এখানে তাপমাত্রা বৃদ্ধি ঘটবে, হ্যাঁ তাহলে তাপমাত্রা বৃদ্ধি ঘটে আগের অবস্থায় পৌঁছে যাবে। সো তাপমাত্রা বৃদ্ধি ঘটবে, তাপমাত্রা বৃদ্ধি ঘটবে, তাহলে তাপমাত্রা এখানে বাড়বে, হ্যাঁ তাপমাত্রা বৃদ্ধি করবে এবং T2 থেকে T1 পৌঁছাবে, হ্যাঁ আগের অবস্থায় পৌঁছায় যাবে, তাপমাত্রা বৃদ্ধি করবে। আর এখানে ভি হ্রাস পাবে, তাপশক্তি বর্জিত হবে না। আর ভি হ্রাস পাওয়া মানে কি, হ্যাঁ ভি হ্রাস পাওয়া মানে কি, দেখো এখানে চাপটা বৃদ্ধি, ভি হ্রাস পাওয়া মানে কি চাপ বৃদ্ধি পাবে, হ্যাঁ ভি হ্রাস পাওয়া মানে কি চাপ বৃদ্ধি পাবে। ব্যাপারটা খেয়াল করছো যে এখান থেকে তুমি যখনই এই ঘটনা ঘটলো, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে, তাপমাত্রা কমে গেছিলো, বৃদ্ধি পেয়ে আবার আগের অবস্থানে চলে গেল, হ্যাঁ তার মানে এই পজিশনে কী কী আমাদের ছিল, এই পজিশনে আমাদের ছিল হচ্ছে যে হচ্ছে T2 ছিল, তারপরে ছিল হচ্ছে আমাদের P4 V4 এগুলো ছিল। এই জিনিসটা চেঞ্জ হয়ে এখন কি হয়ে গেছে, এখানে যখন আসবে আবার সেম আগের মতো হয়ে যাবে P1, হয়ে যাবে V1। দেখো এখানে কি চাপটা বৃদ্ধি ঘটে একদম আগের অবস্থায় পৌঁছে যাবে, তো P1 V1 এবং হচ্ছে হয়ে যাবে কত T1, এখানে পৌঁছায় যাবে আসলে, হ্যাঁ সো এই দেখো আগের অবস্থায় পৌঁছায় গেল। সো পুরো প্রসেসটা এখানে এঁকে রাখি, তাহলে আমরা যদি আগে পুরো প্রসেসটা ব্যাখ্যা করি, কী ঘটনা করবে দেখো, যে তার আগে আমি এখানে কাজের সূত্র লিখে দিই, যে এখানে আসলে কিন্তু তাপের কিন্তু কোনো আদান প্রদান হবে না, তাপশক্তি বর্জিত হবে না, শোষিত হবে না। তাহলে এক্ষেত্রে আমাদের কাজের মানটা হবে হচ্ছে W, দেখো কি WDA, তার মানে চতুর্থ ধাপে WDA, ডি থেকে যখন গেছে তখন কাজের সূত্র যে NR ডিভাইডেড বাই, তখন কি লিখবো এখানে, যে NR ডিভাইডেড বাই গামা মাইনাস 1, NR ডিভাইড বাই গামা মাইনাস 1, সাথে কি থাকবে আমাদের, সাথে আমাদের থাকবে হচ্ছে দেখো শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা, শেষ তাপমাত্রা কত T2, আর শেষ তাপমাত্রা T1, কারণ এখান থেকে এখানে গেছি আমরা, তো এটা কিন্তু আমাদের শেষ তাপমাত্রা। তাহলে তোমাকে এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে যে শেষ তাপমাত্রা, বলে এখানে যদি পার্থক্য আছে, শেষ তাপমাত্রাই হচ্ছে T1 আর আদি তাপমাত্রাই হচ্ছে T2, তাহলে এই জায়গায় একটু সতর্ক থাকতে হবে, ঠিক আছে। NR ডিভাইডেড বাই গামা মাইনাস 1, T1 মাইনাস T2, ঠিক আছে। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। অন্য জায়গায় কিন্তু কী লিখছিলাম দেখো, তুমি লিখছিলাম যে আমাদের NR ডিভাইড বাই হচ্ছে গামা মাইনাস 1, হ্যাঁ সো আমরা এখানে লিখে দিচ্ছি NR ডিভাইড গামা মাইনাস 1। সো গামা আমাদের এখানে একটু চেক দিচ্ছি আমরা, NR ডিভাইড WBC,
হ্যাঁ এনআর ডিভাইড গামা মাইনাস ওয়ান এরকম এনআর ডিভাইড গামা মাইনাস ওয়ান T1 মাইনাস T2, ঠিক আছে। সো এটা ছিল আমাদের আদি তাপমাত্রা মানে শেষ তাপমাত্রা। তাহলে এখানে আমরা তাহলে একটা কাজ করবো, তাহলে এখানে আমরা আদি তাপমাত্রা যেহেতু লিখছিলাম ওটাই বজায় রাখবো আমরা। এখানে আদি তাপমাত্রা কত দেখো, এই T2 কিন্তু আদি তাপমাত্রা, তাহলে আমরা কিন্তু সেভাবে কিন্তু লিখবো এনআর ডিভাইড গামা মাইনাস ওয়ান T2 মাইনাস হচ্ছে কত T1, ঠিক আছে। এনআর ডিভাইড গামা মাইনাস ওয়ান T2 মাইনাস T1, কারণ এই T2 কিন্তু আমাদের এখানে কি দেখো আদি তাপমাত্রা মাইনাস শেষ তাপমাত্রা। তো আমরা আগের বার তো সেটাই বজায় রাখছিলাম এনআর ডিভাইড বাই গামা মাইনাস ওয়ান আদি তাপমাত্রা মাইনাস শেষ তাপমাত্রা। সো এখানে আমরা কী করছি দেখো সেটাই করছি কিন্তু, যে এখানে আদি তাপমাত্রা T2 আর শেষ তাপমাত্রা হচ্ছে T1, সো আদি তাপমাত্রা মাইনাস শেষ তাপমাত্রা। সো এনআর ডিভাইড গামা মাইনাস ওয়ান T2 মাইনাস T1। সো এখানে কিন্তু একটু চেঞ্জ আছে, সো এই ব্যাপারটা একটু তোমাকে খালি খেয়াল রাখতে হবে। সো আমরা এখান থেকে এই জিনিসটা একটু বুঝে গেলাম, সূত্র আমাদের এখান থেকে বোঝা হয়ে গেল। সো এখান থেকে আমি তোমাকে একটু সামারি করে দিচ্ছি পুরো ব্যাপারটা, যে এই যখন P1 V1 থেকে T1-এ আমরা আসলাম, যখন প্রথম ধাপ সম্পূর্ণ হবে তাপমাত্রা চেঞ্জ হবে না, তখন এখানে কি ঘটে যাবে, এখানে চাপটা চেঞ্জ হবে, আয়তনটা চেঞ্জ হবে, কিন্তু তাপমাত্রা কোনো চেঞ্জ হবে না পুরো প্রসেস ধরে T1। আবারও যখন B থেকে C-তে আসবো তখন চাপটা হয়ে যাবে P3, আয়তন হয়ে যাবে V3 এবং তাপমাত্রা ঠিকই চেঞ্জ হবে T2 হয়ে যাবে। সেখান থেকে আবার এখানে আসবে, এতে আবার আগের অবস্থায় চলে আসবে। এবং কোন ধাপে চাপ বাড়ে আয়তন কমে সব কিন্তু বলা আছে, তুমি জাস্ট এই প্রসেসটা সুন্দর করে একটু ফলো করো তাহলে হয়ে যাবে। তাহলে এই যে প্রত্যেকটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে, বিশেষ করে লাস্টে যে বক্সগুলো দিলাম যে এই ধাপে কৃত কাজ কত, এই ধাপে কৃত কাজ কত, সেই কৃত কাজগুলো তোমার বিশেষভাবে তোমার মনে রাখতে হবে, কারণ এটা দিয়েই তোমার পরীক্ষাতে প্রশ্ন আসবে, তুমি এটা একদম নিশ্চিত থাকো। তোমাকে কাজ জিজ্ঞেস করবে, বিভিন্ন ধাপে কাজগুলো জিজ্ঞেস করবে, তারপর এই ধাপে কৃত কাজের মানটা কত এবং এই প্রত্যেক ধাপে কৃত কাজের মানটা, হ্যাঁ ঠিক আছে। তো তোমার কিন্তু এটা কিন্তু কোনোভাবে কিন্তু মিস করার সুযোগ আসলে এখান থেকে নাই। সো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো, যে ঠিক আছে, যে আশা করি বুঝতে পেরেছো এখান থেকে আসলে আমাদের ঘটনাটা কীভাবে আসলে এখান থেকে ব্যাখ্যা করতে হবে বা লিখতে হবে, প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে বুঝে গেছি। সো গেল আমাদের এখান থেকে, এসেছিল আমাদের কত Q1 আমাদের ছিল এখান থেকে, হ্যাঁ। সো এই হচ্ছে আমাদের জিনিস, সো এই হচ্ছে আমাদের জিনিস ফাইন। সো আমরা এখান থেকে আশা করি বুঝে গেছি যে আসলে এখান থেকে কীভাবে জিনিসগুলো লেখা যায়, ঠিক আছে। সো আমরা সূত্রগুলো প্রত্যেকটা বুঝে গেছি, চাপ হ্রাস পাবে কখন কোনটা কী হবে, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে বুঝে গেছি। সো এই প্রত্যেকটা একবার সুন্দর করে রিভিশন দিয়ে ফেলো, দেখবে প্রত্যেকটা ইনফরমেশন তোমার কাছে এবার ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে সমষ্ণ প্রসারণ, রুদ্ধবেগ প্রসারণ, তারপর হচ্ছে সমষ্ণ সংকোচন এবং রুদ্ধবেগ সংকোচন, এই যে চারটা ধাপ পেলাম, চারটা ধাপে চারটে কাজের মানও বের করে ফেলছি। এবং মাঝে মাঝে জিজ্ঞেস করে যে সম্পূর্ণ এই পুরো প্রসেসে মোট কাজের মান কত। সো মোট কাজ যদি কখনো জিজ্ঞেস করে সবগুলো আমরা কী করে দিব, যোগ করে দিব, হ্যাঁ। যে এই একটা চক্রে প্রতি চক্রে কৃত কাজ, তাহলে প্রতি চক্রে মানে কি একবার পুরোটা ঘুরলে কৃত কাজ, তাহলে আমি সেটা লিখে দিচ্ছি এখানে যে প্রতি চক্রে কৃত কাজ। সো প্রতি চক্রে কাজ যদি কখনো জিজ্ঞেস করে তখন আমরা কী করবো, W1 W2 W3 W4 সবগুলো যোগ করে দেবো। এবং যদি সবগুলোর মান দেওয়া থাকে 50 20 30 100, তাহলে আমরা কী করবো, লাস্টের দুইটা ধাপে কাজের মানটাকে ঋণাত্মক ধরে নেব, কারণ আমরা জানি লাস্টের দুইটা ধাপে কাজের মানটা নেগেটিভ আসে, ঠিক আছে। বা তুমি সূত্রের মধ্যে নেগেটিভ দিয়ে রাখতে পারো আর ভ্যালুগুলো তুমি প্লাসই বসায় দাও, তাও হবে একই জিনিস। সো এই হচ্ছে আমাদের চারটা ধাপ, যেই চারটা ধাপে চারটা আমরা কাজের সূত্র পাইলাম, যে আমাদের হচ্ছে এই এটা হচ্ছে আমাদের কোন ধাপ, যে হচ্ছে লাস্টের ধাপে কাজের সূত্র, তারপর হচ্ছে সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় প্রসারণ, এই প্রত্যেক ধাপেই কাজের সূত্রগুলো তোমাকে বিশেষ করে একটু মনে রাখতে হবে। এবং তুমি আরেকটা স্পেশাল কথা মনে রাখবা, এই ধাপে কাজের মান আর এই Q1 এর মান একই, এই ধাপে কাজের মান আর Q2 আসলে একই। এখানে তাপশক্তি গৃহীত হয়, এখানে তাপশক্তি বর্জিত হয়। সো এই ব্যাপারটা একটু এখান থেকে মনে রেখো। আমরা এখান থেকে এবার আরও একটা জিনিস একটু দেখে ফেলি, যদি কখনো তোমাকে বলে যে প্রত্যাবর্তী প্রক্রিয়া। সো হ্যাঁ, যখন তোমাকে বলে প্রত্যাবর্তী প্রক্রিয়া, তো তুমি একটা ব্যাপার মাথায় রাখবা যে প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে, যে প্রত্যাবর্তী প্রক্রিয়া, সো মনে রাখবে একটা কথা, যে প্রত্যাবর্তী প্রক্রিয়া, সো প্রত্যাবর্তী প্রক্রিয়ায় একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে এই যে এখানে দেখতে পাচ্ছিলাম আমরা, এখানে যে দেখতে পাচ্ছিলাম যে Q1 T1 এগুলোর যে অনুপাত, যেমন এখানে তাপ শক্তি যতটুকু গৃহীত হয়েছে এবং এখানকার যে তাপ উৎসের তাপমাত্রা, এটার যে অনুপাত, এই অনুপাতটা আসলে সমান থাকে Q1 বাই T1, Q1 ডিভাইডেড বাই হচ্ছে কত, Q1 ডিভাইড বাই T1 ইকুয়াল টু আমাদের কত, এখানে হচ্ছে আমাদের কত, Q2 ডিভাইডেড হচ্ছে কত, T2। সো Q1 বাই হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে Q2 ডিভাইড বাই হচ্ছে T2। সো Q1 বাই হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে Q2 ডিভাইড বাই হচ্ছে T2 বাই হচ্ছে T2। সো এই জিনিসটা হচ্ছে আমাদের কি, যে দেখো
Q1 হচ্ছে আমাদের, পরিচয় একটু লিখে দিই যে Q1 হচ্ছে আমাদের এখানকার গৃহীত তাপ, হ্যাঁ Q1টা হচ্ছে আমাদের এখানকার গৃহীত তাপ এবং Q2 হচ্ছে আমাদের এখানকার বর্জিত তাপ। আমরা কিন্তু ব্যাখ্যার সময় সেটা দেখেছিলাম, Q1 এবং Q2 গৃহীত তাপ বর্জিত তাপ। এবং এখান থেকে তোমাকে মনে রাখতে হবে, যদি তোমাকে কোনো কিছু না বলে তো তুমি এখান থেকে মনে রাখবা, এই অংশের মধ্য থেকে তুমি মনে রাখবা যে Q1 এর মানটা বেসিক্যালি বড় হয়। সো যেই মানটা বড় তুমি পাবা সেই মানটাকে তুমি Q2 ধরে নিতে পারবা, ঠিক আছে। আর একইভাবে T1 T2 আমরা লিখে রাখবো, কারণ এটা আমাদের কিন্তু কাজে লাগবে। এখান থেকে আমি একটু সরায় রাখি। সো আমাদের এই হচ্ছে জিনিসটা। সো তুমি এই জিনিসটা একটু এখান থেকে ফোকাস রাখতে পারো, Q1টা বড় হয়। সেম একইভাবে আমরা এখান থেকে মনে রাখতে পারি যে T1টা হচ্ছে উৎসের তাপমাত্রা। অবশ্যই আমরা কেলভিনে নিব মান বসানোর সময়, উৎসের তাপমাত্রা। এবং T2 এটা হচ্ছে আমাদের যে গ্রাহকের তাপমাত্রা, T2 হচ্ছে আমাদের গ্রাহকের তাপমাত্রা। এবং এখান থেকে আমরা কিন্তু দেখে আসছিলাম ব্যাখ্যার মধ্যে যে কোন মানটা বড় হয়, T1 এর মানটা বড় হয়, ব্যাখ্যায় কিন্তু বলছিলাম, তাই না? তো তুমি কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখবা, T1 T2। এবং এখান থেকে তুমি সরাসরি এখান থেকে মনে রাখো যে হচ্ছে আমাদের কি কোনটা বড় হচ্ছে, যে T1 এই মানটা আসলে বড় হচ্ছে আমাদের এখানকার, হ্যাঁ যে T1 মানটা হচ্ছে আমাদের বড় হচ্ছে T2 এর থেকে। সো অবশ্যই একটু খেয়াল রাখবে জিনিসটুকু। সো প্রত্যাবর্তী প্রক্রিয়া বলা, যদি তোমাকে বলে প্রত্যাবর্তী প্রক্রিয়া, শুধুমাত্র সেক্ষেত্রে কিন্তু তুমি লিখতে পারবা ওয়ান অ্যান্ড অনলি প্রত্যাবর্তী প্রক্রিয়ার সময় কিন্তু আসলে এই ঘটনাটা আসলে ঘটে। যে প্রত্যাবর্তী প্রক্রিয়াতে আমাদের এই ঘটনা ঘটে, Q1/T1 = Q2/T2। সো গৃহীত তাপ বর্জিত তাপ, উৎসের তাপমাত্রা গ্রাহকের তাপমাত্রা। সো গেল আমাদের এখানকার এই জিনিসটা, ঠিক আছে। এখান থেকে গেল হচ্ছে আমাদের এখানকার এই জিনিসটা। সো আমরা এখান থেকে এই ব্যাপারটা একটু মাথায় রাখবো। সো আমরা এরপর জানতে চাই এই কার্নো ইঞ্জিনের বেসিক্যালি হচ্ছে কর্মদক্ষতা, এই কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতাটুকু জানতে চাই। সো কর্মদক্ষতা বের করবো কীভাবে? কোনো একটা তাপ ইঞ্জিনে তুমি যতটুকু তাপ শক্তি দিবা, মনে করো তাপ শক্তি তুমি দিলা Q1 পরিমাণ, হ্যাঁ, আর তাপ শক্তি বর্জিত হবে Q2 পরিমাণে। তাহলে এখানে কৃত কাজটা কত হবে? সবার আগে বের করতে চাচ্ছি হচ্ছে যে তাপ ইঞ্জিনের ক্ষেত্রে কৃত কাজ। আমি লিখে নিচ্ছি যে তাপ ইঞ্জিন দক্ষতা বের করার আগে, তাপ ইঞ্জিনে দক্ষতা বের করার আগে আমরা লিখে নিচ্ছি তাপ ইঞ্জিনে দক্ষতা বের করার আগে তাপ ইঞ্জিনে কাজ, হ্যাঁ তাপ ইঞ্জিনে কাজ। সো তাপ ইঞ্জিনে কাজ কী হবে? W = কী হবে, যে আমি কতটুকু তাপ শক্তি দিলাম, হ্যাঁ, এবং কতটুকু তাপ শক্তি বর্জিত হলো সেটা বিয়োগ করলে আমি পেয়ে যাবো এখানকার মধ্যে কতটুকু কাজে পরিণত করতে পারছে আমাদের ইঞ্জিনটা। তো এটা হচ্ছে আমাদের এখানকার যে সূত্র। কৃতকাজ হবে কত? কৃতকাজ হবে হচ্ছে আমাদের এখানকার W = হচ্ছে Q1 - Q2, ঠিক আছে। সো তাপ ইঞ্জিনে কাজ হচ্ছে Q1 - Q2। এবার যদি দক্ষতা বের করতে চাই যে তাপ ইঞ্জিনের দক্ষতা কত, দক্ষতা সমান আমরা কি জানি, তাপ ইঞ্জিনের দক্ষতা আমরা বলতে পারি কর্মদক্ষতা। তাপ ইঞ্জিনে আমরা বলতে পারি কি সরাসরি, যে কর্মদক্ষতা। তো তাপ ইঞ্জিনে কর্মদক্ষতা, ঠিক আছে। কর্মদক্ষতা কী হবে? ইটা সমান হচ্ছে কত? 1 - কী হবে দেখো। সো আমি এখানে তার আগে 1 - না দিয়ে আমি তোমাকে বেসিক থেকে দেখাই। যে ধরলাম যে এর মধ্যে তুমি কী করছো, যে তুমি তাপ শক্তি এখানে দিছিলা হচ্ছে Q1 পরিমাণে, কিন্তু সে কাজে লাগাতে পারলো কী পরিমাণে? W পরিমাণে কাজে লাগলো। তাহলে W/Q1 এটা যদি আমি শতকরায় প্রকাশ করি তাহলে কিন্তু পেয়ে যাচ্ছে কি, যে হচ্ছে দেখো যে কর্মদক্ষতা এটা সমান W/Q1। W হচ্ছে কাজ, Q1 হচ্ছে গৃহীত তাপ, হ্যাঁ তাপ শক্তি গ্রহণ করছিল। সো যদি তুমি একইভাবে W এর পরিবর্তে বসাই দাও Q1 - Q2, তাহলে কিন্তু এখান থেকে ফর্মুলা পেয়ে যাবে একটা 1 - Q2 ডিভাইডেড বাই হচ্ছে Q1। অবশ্যই মাথায় রাখবো কোন মানটা বড়, Q1টা বেসিক্যালি সাধারণত বড় হয় আর কি, হ্যাঁ। সো আমি এখানে লিখে দিচ্ছি এখানে যে এত ইন্টু কত লিখবো এখানে 100%। সো এটা আমাদের একটা কেস গেল। আর যদি প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কী লিখতে পারবো? 1 - Q2/Q1। সো Q2/Q1 এর পরিবর্তে আবার কী লেখা যাবে? এই Q2/Q1 এর পরিবর্তে লেখা যাবে হচ্ছে আবার যে T2/T1। সো আমি এখানে লিখলাম হচ্ছে T2/T1। যদি আমাদের তাপমাত্রাগুলো দেওয়া থাকে তাও আমরা দক্ষতা বের করতে পারবো, ইন্টু হচ্ছে কত 100%। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, নর্মালি আমরা যে ইঞ্জিনগুলো নিয়ে কাজ করবো সেই ইঞ্জিনের দক্ষতা 25-30% এর বেশি আসলে হয় না, বাস্তবে 25-30-40%-এর উপরে হয় না। কিন্তু তারপরেও যদি আমাদের কখনো জিজ্ঞেস করে যে এই ইঞ্জিনের দক্ষতা 100% করা সম্ভব কিনা, বা কী করলে দক্ষতা 100% হবে, মাঝে মাঝে কিন্তু এই প্রশ্নটা এসে থাকে। সো আমরা কিন্তু এই জিনিসটা একটু ছোটো করে ব্যাখ্যা করে রাখবো প্রশ্ন শেখার সময়, যে এই ইঞ্জিনের দক্ষতা 100% কখন হয়, ইঞ্জিনের দক্ষতা 100% কখন হয়। সো আমরা এই জায়গাটার মধ্যে কী করবো, তাপ ইঞ্জিনে আমরা শিখলাম, দেখো তাপ ইঞ্জিনে আমরা কাজ শিখছি, দক্ষতা শিখছি। এই সূত্রগুলো তুমি কয়েকটা মনে রাখো, এতটুকু সূত্র প্রয়োগ করে তুমি সব অঙ্ক করে ফেলতে পারবা। তোমাকে আমি অলরেডি বলে দিয়েছি T1 T2 Q1 Q2 সেটার পরিচয় কিন্তু তোমাকে আমি আগেই এখানে জানাই দিয়েছি, হ্যাঁ। সো এখানেও কিন্তু সেম একই পরিচয়।
সো এই হচ্ছে ব্যাপারটা। সো এবার আমরা চলো দেখি এখানকার দক্ষতার ব্যাপারগুলো যে বললাম আমরা। সো দক্ষতা এখানে আমরা তাহলে ওই জিনিস লিখে ফেলি যে কোনো ইঞ্জিনের দক্ষতা 100% হতে হলে কী হতে হবে, হ্যাঁ 100% হতে হলে কী হতে হবে। সো মাঝে মাঝেই আমাদের এখান থেকে এই প্রশ্নটা হতে পারে, জিজ্ঞেস করতে পারে, সৃজনশীল কিন্তু জিজ্ঞেস করে, অলরেডি কিন্তু বিভিন্ন বছরে আসছে। সো আমি এখান থেকে সরাই দিয়ে তোমাকে সেই ব্যাখ্যাটা বলে দিচ্ছি। কোনো ইঞ্জিনের দক্ষতা 100% কখন হবে। সো ইঞ্জিনের দক্ষতা 100% হলে সো ইঞ্জিনের দক্ষতা 100% হতে হলে সো ইঞ্জিনের দক্ষতা ইঞ্জিনের কর্মদক্ষতা ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা সমান 100%, ইটা সমান হচ্ছে 100%, হ্যাঁ ইন্টারেস্ট 100% হতে হলে, ইঞ্জিনের দক্ষতা 100% হতে হলে। সো ইঞ্জিনের দক্ষতা 100% হতে হলে কী কী হবে। সো এবার ব্যাপারটা খেয়াল করো যে আমরা কী লিখবো, আমরা সূত্র জানি কি, আমরা সূত্র জানি হচ্ছে ইটা সমান হচ্ছে 1 মাইনাস কী জানি আমরা এখানে এরকম জানি যে T2 ডিভাইড বাই হচ্ছে T1 ইন্টু হচ্ছে 100%। সো তুমি চাচ্ছ কি তোমার ইঞ্জিনের দক্ষতা কত হোক, 100% হোক, এটা আমার 100% হোক, তাহলে কী করতে হবে। সো 100% তুমি এখানেও বসাই দিবা। সো এখানে হচ্ছে 100% আছে, 100% সমান, তাহলে কী দাঁড়ালো জিনিসটা 1 মাইনাস T2 বাই হচ্ছে কত T1, T2 বাই হচ্ছে T1 ইন্টু 100%, ঠিক আছে 100%। সো দেখো দুই পক্ষ থেকে 100% বাদ যাচ্ছে, এখানে থাকবে কি 1 থাকবে, আসলে 1 সমান 1 মাইনাস কি থাকতেছে এখানে T2 বাই হচ্ছে T1। যদি T2 বাই T1টা এবার আমরা নিয়ে আসি তাহলে কী পাচ্ছ হিসাব করলে T2 বাই T1 সমান এটা 1 দিকে বিয়োগ হয়ে 0 হয়ে যাবে। তো T2 বাই T1 সমান 0, তাহলে আমরা এই জিনিসটা এখান থেকে বেসিক্যালি পাচ্ছি। হ্যাঁ, সো আমরা এখান থেকে T2 বাই T1 এই জিনিসটা আসলে এখান থেকে পাচ্ছি। এবার তোমাকে খেয়াল করতে হবে আমরা কী লিখতে পারি, এই রাশিটুকু সমান আমরা আসলে কী লিখতে পারি। সো এই রাশিটুকু সমান আমরা কী লিখতে পারি, এই দেখো আমরা একটা রাশি পেয়ে গেলাম এখানে। সো এটা হচ্ছে আমাদের দেখো এখানকার মেইন জিনিস। সো এখান থেকে আমরা বেসিক্যালি কী লিখতে পারি, এটার থেকে লিখতে পারি যে হয়, আমরা কী লিখতে পারবো এখানে হয় এবং অথবা দিয়ে লিখতে পারবো। সো হয় কী লিখবো এখানে T2 সমান 0 হবে। সো এই T1 থেকে গুণ হয়ে গেল, সো T2 সমান 0। আর এখানে আমি অথবা দিয়ে আরেকটা লিখে দিচ্ছি এখানে অথবা, খেয়াল করে দেখো অথবা আমি কী লিখতে পারবো T1টা আমি বের করতে যাচ্ছি। সো T1টা আমি ওই পাশে নিলাম, তাহলে T1 সমান কী হবে, T1 সমান হবে হচ্ছে এরকম দাঁড়াবে জিনিসটা যে শূন্যটা এখানে আসবে, T1টা ওখানে যাবে, শূন্যটা নিচে আসবে সামথিং বাই 0। সো নিচে 0 থাকা মানে কি অসীম, তার মানে এই মানটা আসলে কী হবে এরকম, তখন সেক্ষেত্রে আমরা কী লিখতে পারবো, তখন সেক্ষেত্রে আমরা লিখতে পারবো হচ্ছে ইনফিনিটি, অসীম লিখতে পারবো। তার মানে হয় আমাদের T2 এর মানটা 0 হবে, হয় আমাদের T2 এর মানটা কী হবে 0 হবে, অথবা T1 এর মানটা আমাদের অসীম হবে। সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিসের দক্ষতা 100% হলে কী হতে হবে, এইখানে সেই জিনিসটা বাংলাতে লিখে দিচ্ছি। তোমার কিন্তু সৃজনশীল কিন্তু ঘ নম্বরে আসে, হ্যাঁ। সো ঘ নম্বরে কিন্তু এই প্রশ্ন আসতে পারে, বা খতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে, ব্যাখ্যামূলক কিন্তু এটা আসতে পারে, ঠিক আছে। তুমি কী বলবা যে ইঞ্জিনের দক্ষতা 100% হতে হলে যে তাপগ্রাহক T2 0, তাই না, তার মানে কি তাপগ্রাহকের তাপমাত্রা 0 হতে হবে। তাপগ্রাহকের তাপমাত্রা ইকুয়াল টু 0 কেলভিন হবে, তাপগ্রাহকের তাপমাত্রা ইকুয়াল টু 0 হবে। অথবা আরেকটা কাজ করতে হবে আমাকে, সেটা কি যে উৎসের তাপমাত্রা অসীম হতে হবে, অথবা উৎসের তাপমাত্রা অসীম হবে, সো উৎসের তাপমাত্রা অসীম হবে। সো এই দুইটার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটতে হবে, তাহলে হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারবো যে হ্যাঁ, সো দুইটার মধ্যে যে কোনো একটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি যে 100% হবে। সো এই জিনিসটা তুমি একটু মাথায় রাখো, ছোট্ট একটা জিনিস, তো তোমার কাজে লাগতে পারে। সো আমরা অঙ্কের মধ্যে কিন্তু এই অঙ্কটা পাবো, সো তুমি খেয়াল করবা। আরেকটা জিনিস আমরা পড়তে চাই কার্নো ইঞ্জিনের, এখানে কী হচ্ছে কার্নো ইঞ্জিনের এই বিভিন্ন ধাপে হচ্ছে এনট্রপির পরিবর্তন। সো বিভিন্ন ধাপে এনট্রপির পরিবর্তন, সো টাইটেল দিয়ে ফেলো যে বিভিন্ন ধাপে এনট্রপির পরিবর্তন, সরাসরি ঘ নম্বরে আসবে, হ্যাঁ। বিভিন্ন ধাপে এনট্রপির পরিবর্তন, হ্যাঁ এনট্রপির পরিবর্তন। সো বিভিন্ন ধাপে হচ্ছে কি এনট্রপির পরিবর্তন, সো বিভিন্ন ধাপে হচ্ছে এনট্রপির পরিবর্তন। সো বিভিন্ন ধাপে এনট্রপির পরিবর্তন, সো বিভিন্ন ধাপে হচ্ছে আমাদের কী হবে এনট্রপির পরিবর্তন হবে। সো বিভিন্ন ধাপে হচ্ছে এনট্রপির পরিবর্তন, ঠিক আছে। বিভিন্ন ধাপে হচ্ছে এনট্রপির পরিবর্তন, সো বিভিন্ন ধাপে এনট্রপির পরিবর্তন কী হবে সেটাই আমরা জানতে চাই, আসো জেনে ফেলি। সো এটা কিন্তু আমাদের পরীক্ষাতে ঘ নম্বরে কিন্তু বিশেষ করে আসে আর কি, হ্যাঁ। ঘ নম্বরে কিন্তু এখানে প্রশ্নগুলো আসবে যে বিভিন্ন ধাপে এনট্রপি বের করো, বা তোমাকে বলবে যে উদ্দীপকের এই চক্রটি কার্নোচক্র হবে কিনা, এভাবে তোমাকে জিজ্ঞেস করবে উদ্দীপকের চক্রটি কার্নোচক্র হবে কিনা, ঠিক আছে। সো আমরা এখান থেকে বের করে রাখি বিভিন্ন ধাপে এনট্রপি পরিবর্তন। সো বিভিন্ন ধাপে এনট্রপি পরিবর্তন আমরা কী লিখবো এখান থেকে, আসো সব দেখি প্রথম ধাপে। সো আমাদের এখানে যে প্রথম ধাপ ছিল A থেকে B সমষ্টি প্রসারণ, সো আমরা লিখে নিচ্ছি এখানে প্রথম ধাপে এনট্রপির পরিবর্তন। সো মনে রাখবা প্রথম ধাপে এনট্রপির পরিবর্তন। সো প্রথম ধাপে হচ্ছে
সো বাংলাটা লিখে নিচ্ছি। প্রথম ধাপে হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। সো প্রথম ধাপে এন্ট্রপির পরিবর্তন। সো প্রথম ধাপে এন্ট্রপির পরিবর্তন আমরা কী লিখবো? আচ্ছা, এটা বক্স না করে নিচে একটা দাগ দিয়ে দিচ্ছি আমরা এখানে, যে প্রথম ধাপে হচ্ছে আমাদের এন্ট্রপির পরিবর্তন। সো প্রথম ধাপে এন্ট্রপির পরিবর্তন। সো প্রথম ধাপে এন্ট্রপির পরিবর্তনটা কি? প্রথম ধাপে হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। সো খেয়াল করে প্রথমে এন্ট্রপির পরিবর্তন কী লিখবো? আমরা লিখবো হচ্ছে, এখান থেকে লিখছি আমরা যে হচ্ছে সাপোজ তুমি লিখলা হচ্ছে ΔS1 বা হচ্ছে DS1 লিখলা বা ΔS1 লিখলা, যাই লেখো সমস্যা নেই এখানে। সো DS1 লিখলাম আমরা। সো DS1 সমান আমাদের কী হবে? সূত্রটা কী হবে? সূত্র হবে হচ্ছে আমাদের এরকম যে Q1 ডিভাইডেড বাই হচ্ছে কত? T1। সো Q1 ডিভাইডেড বাই হচ্ছে T1, সো DS1 সমান হবে হচ্ছে Q1 ডিভাইড বাই T1। DS1 সমান আমাদের হবে হচ্ছে যে Q1 ডিভাইডেড বাই হচ্ছে T1, DS1 সমান Q1 বাই T1। প্রথম ধাপে এন্ট্রপির পরিবর্তন। সেম একইভাবে আমরা বের করে ফেলতে পারি হচ্ছে পরের ধাপগুলোতে। হ্যাঁ, সো পরের ধাপগুলোতে তুমি একটু এখান থেকে মনে রাখবে, এই জিনিসগুলো পরীক্ষা সরাসরি ঘ নম্বরে আসবে, আগেই বলে রাখছি, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি প্রথম ধাপে, পরে হচ্ছে দেখো যে আমাদের দ্বিতীয় ধাপে, এবং হচ্ছে সেই জিনিসটা আমরা সেম একইভাবে লিখবো হচ্ছে তৃতীয় ধাপে। হ্যাঁ, তোমার 4টা করে নিচ্ছি এখান থেকে, 4টা করে নিচ্ছি। সো এটা আমাদের এখান থেকে কাজে লাগবে। সো এখানে আমি লিখে নিচ্ছি। দেখো, সো এখানে প্রথমত তারপরে আমরা করি হচ্ছে দ্বিতীয় ধাপে। সো আমরা এখান থেকে শিখবো হচ্ছে পরেরটা হচ্ছে দ্বিতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন। সো দ্বিতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তনটা হবে হচ্ছে আমাদের, দ্বিতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে আমাদের 0। দ্বিতীয় পরিবর্তন কত হবে? DS2 সমান হচ্ছে কত? 0। সো দ্বিতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন হবে হচ্ছে 0। কারণ দেখো, এই দ্বিতীয় ধাপটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমরা জানি রুদ্ধতাপীয় হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়া কি ঘটে, আমাদের এই এন্ট্রপি পরিবর্তনটা সেখানে 0 হয়। সো তুমি এখানে বুঝলাম দ্বিতীয় ধাপে 0 হবে আমাদের, এটা দ্বিতীয় ধাপে 0 হবে। সো দ্বিতীয় ধাপে কী হবে আমাদের? এখান থেকে 0 হবে। সো এরপরটা খেয়াল করো, আমাদের যখন হচ্ছে দ্বিতীয় ধাপ থেকে আমরা তৃতীয় ধাপ বের করবো, তৃতীয় ধাপটা হচ্ছে আমাদের কি? যে সংকোচন। আমাদের তৃতীয় ধাপটা হচ্ছে সমষ্ণ সংকোচন। সো এই ধাপে এন্ট্রপি পরিবর্তনটা ঋণাত্মক হয়, এবং এখানে মানটা হয় হচ্ছে মাইনাস। এবং আমাদের এখানে দেখো, এই ধাপে তুমি নিজেই খেয়াল করো, এই ধাপে দেখো তাপমাত্রা কত? T2, তাহলে তাপমাত্রা হবে T2। এবং এই ধাপে হচ্ছে আমাদের যে তাপ কত? Q2। সো Q2 বাই হচ্ছে T2। যদি কখনো Q2 এর মান না থাকে, সো তুমি মনে রাখবা যে Q2 সমান হবে হচ্ছে এই ধাপে কৃতকাজ WCD, একই কথা। বা Q1 যদি কখনো না দেওয়া থাকে, তাহলে কী করবা? সে হচ্ছে WAB, এই সমষ্ণ প্রক্রিয়ার এই ধাপে কৃতকাজের মানটা বের করবো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, সো এটা একটু মাথায় রাখতে পারো। হ্যাঁ, যে হচ্ছে আমাদের যে কি গেল 3 ধাপে, তৃতীয় ধাপে এন্ট্রপি পরিবর্তন গেল। সেম একইভাবে আমরা যদি বের করি চতুর্থ ধাপে। হ্যাঁ, চতুর্থ ধাপে আমাদের এন্ট্রপির পরিবর্তনটা কত? চতুর্থ ধাপে। সো চতুর্থ ধাপে আমাদের এন্ট্রপির এই পরিবর্তনটা দাঁড়াবে হচ্ছে এরকম, যে চতুর্থ ধাপে এন্ট্রপির পরিবর্তনটা দাঁড়াবে হচ্ছে ΔS4। এই মানটা দাঁড়াবে হচ্ছে, এটাও 0, কারণ এই দুটো হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে আমাদের কী হয়? এন্ট্রপির পরিবর্তনগুলো আসলে কী হয়? আমাদের এন্ট্রপির পরিবর্তনগুলো আসলে 0 হয়। সো এই ধাপে পরিবর্তনগুলো আমাদের কী হয়? আসলে 0 হয়। সো আমরা একটু খেয়াল রাখবো, মনে রাখবো যে এই ধাপে আমাদের আসলে কোন কোন ধাপে আমাদের এন্ট্রপির পরিবর্তনগুলো কী হলো। আর যদি পরীক্ষাতে তোমাকে দিয়ে দেয় যে মোট এন্ট্রপির পরিবর্তন, তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে কি? এই 4টা আমরা যোগ করে দেবো, ΔS1, ΔS2, এবং এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কি? ΔS3। এটা কিন্তু আমাদের ΔS3 ছিল। হ্যাঁ, সো ΔS3, তার মধ্যে খেয়াল করো ΔS1 এবং ΔS3 এর মধ্যে মান আছে, এবং এক্ষেত্রে কি আছে? প্লাস Q1 বাই Q2, এটা হচ্ছে মাইনাস Q2 বাই T2, কারণ এই ধাপে কাজের মানটা মাইনাস আসে, কাজের মানটাই মাইনাস আসে, তাই না? ওই রুদ্ধতাপীয় সংকোচন তাপশক্তি কী হয়? এখানে বর্জিত হয়, সো মাইনাস। সো গেল আমাদের। আর যদি জিজ্ঞেস করে মোট এন্ট্রপি পরিবর্তন, তাহলে আমি লিখে দিচ্ছি এখানে মোট এন্ট্রপি পরিবর্তন, আর একটা দাগ করে দিচ্ছি আমরা এখানে যে মোট এন্ট্রপি পরিবর্তন লিখবো। সুতরাং যে হচ্ছে কার্নোচক্রে, হ্যাঁ, কার্নোচক্রে মোট এন্ট্রপি পরিবর্তন। সো তোমাকে যখন যদি জিজ্ঞেস করে, তাহলে তুমি এটা বের করবে। কার্নোচক্রে মোট এন্ট্রপির পরিবর্তন। সো তখন সেক্ষেত্রে আমরা কী করবো? কার্নোচক্রে মোট এন্ট্রপির পরিবর্তন বের করলে আমরা কী করবো? সব যোগ করে দেবো। মোট এন্ট্রপির পরিবর্তনটা হবে হচ্ছে আমাদের এখানে যে এটা লিখলাম যে ΔS। সো ΔS সমান কী হবে আমাদের? যেটা আমরা শিখছিলাম যে হচ্ছে ওই যে DS1, তারপরে হচ্ছে আমাদের কি যে DS2, তারপরে আমাদের ছিল কি আরও যে DS3, তারপরে হচ্ছে আমাদের কত? DS4। সো DS1, DS2 সবগুলো যোগ করে দেবো, তাহলে পেয়ে যাবো কার্নোচক্রে মোট এন্ট্রপির পরিবর্তন। আর মাঝে মাঝে পরীক্ষাতে কিন্তু তোমাকে বলবে শুধু
প্রথম ধাপে এন্ট্রপি পরিবর্তন বের করো, গ নম্বরে বলবে, বা তৃতীয় ধাপে এন্ট্রপি পরিবর্তন বের করো, গ নম্বরে বলবে, এরকম। আর সবগুলো যোগ করে এন্ট্রপির একক তোমরা জানি, একক কী হবে, যে একক কিন্তু হচ্ছে জুল পার কেলভিন। হ্যাঁ, এন্ট্রপির একক তোমাদের জানাই আছে জুল পার কেলভিন। কোন কিসের একক? এন্ট্রপি, এন্ট্রপি, ঠিক আছে। সো এককার এন্ট্রপি, এন্ট্রপি। সো এন্ট্রপির এককটা আমাদের জানা আছে, যে এন্ট্রপি একক কী হবে, জুল পার কেলভিন, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের গেল একক। সো এন্ট্রপি হচ্ছে আমাদের একক, এটা হচ্ছে আমাদের এন্ট্রপি। সো এন্ট্রপির একক, ঠিক আছে, লেখা থাকুক, সমস্যা নেই, গেল আমাদের। আর যদি তোমাকে এর বিভিন্নভাবে এন্ট্রপি পরিবর্তন আলাদাভাবে যোগ বের করে না বলে আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞেস করে যে চক্রটি কার্ণচক্র হবে কিনা। হ্যাঁ, মাঝে মাঝে পরীক্ষা জিজ্ঞেস করবে চক্রটি কার্ণচক্র হবে কিনা। সো তখন তুমি কী করবা, যে চক্রটি কার্ণচক্র হবে কিনা, তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে এভাবে যে চক্রটি, বা এই চক্রের দেখতে পাচ্ছ, চক্রটি প্রত্যাবর্তী হবে কিনা, চক্রটি প্রত্যাবর্তী হবে কিনা। সো এভাবে তুমি ডাইরেক্ট প্রশ্ন আকারে শিখাই দিলাম তোমাকে আমি, চক্রটি প্রত্যাবর্তী হবে কিনা। অথবা তোমাকে জিজ্ঞেস করবে চক্রটি কার্ণচক্র হবে কিনা। অথবা তোমাকে জিজ্ঞেস করতে পারে কি, যে এই চক্রটা কি হবে কিনা, এই চক্রটি হচ্ছে আমাদের কার্ণচক্র হবে কিনা, চক্রটি প্রত্যাবর্তী হবে কিনা। অথবা জিজ্ঞেস করতে পারে যে এই চক্রটি হচ্ছে আমাদের কি কার্ণচক্র হবে কিনা, চক্রটি প্রত্যাবর্তী হবে কিনা, আর চক্রটি কার্ণচক্র হবে কিনা, চক্রটি হচ্ছে কার্ণচক্র হবে কিনা, চক্রটি কার্ণচক্র, হ্যাঁ, এই চক্রটা কার্ণচক্র হবে কিনা। সো এভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে। তো তখন তুমি কী করবা, চক্রটি কার্ণচক্র হবে কিনা বা প্রত্যাবর্তী হবে কিনা, সেই জিনিসটার জন্য আমরা যেটা করব, এইভাবে করে সব আগে বের করব। এভাবে করে আমরা এই প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে, সব ধাপে আসলে আমরা কী করব, সব ধাপে আমরা আসলে এরকম এন্ট্রপির এই সব ধাপে আমরা এন্ট্রপি মানগুলো বের করবো করে, এই 4টা ধাপে আমরা এন্ট্রপি বের করে আমরা এই কাজটা করব, মোট এন্ট্রপি পরিবর্তন বের করব। যদি দেখি আমরা এই মোট এন্ট্রপির পরিবর্তনটা কী হয়েছে, শূন্য হয়েছে, তাহলে লিখে দিচ্ছি আমরা যদি এই যে ডেলএসটা বের করছি, 4টা বের করছি, যদি ডেলএস ইকুয়াল টু 0 হয়, যদি ডেলএস ইকুয়াল টু 0 হয়, তবে যদি ডেলএস ইকুয়াল টু 0 হয়, তবে হ্যাঁ প্রক্রিয়াটি কি হবে, প্রত্যাবর্তী হবে। তবে প্রক্রিয়াটি প্রত্যাবর্তী বা আমাদের কি কার্ণচক্র, প্রত্যাবর্তী বা হচ্ছে কার্ণচক্র হবে, প্রত্যাবর্তী বা হচ্ছে কি যে প্রত্যাবর্তী বা হচ্ছে কার্ণচক্র হবে, প্রত্যাবর্তী বা হচ্ছে কার্ণচক্র হবে, শেষ। সো এই হচ্ছে আমাদের জিনিসটা। হ্যাঁ, সো সুতরাং বা আমি ফাঁকায় থাকুক, সমস্যা নেই, যদি আমাদের ঘটনা ঘটে তাহলে হবে। তাহলে এই মোট এন্ট্রপি বের করবো, বের করে যে শূন্য আসে তাহলে প্রত্যাবর্তী হবে বা কার্ণচক্র হবে। তোমাকে মাঝে মাঝে এভাবে তুমি জিজ্ঞেস করবে এটা হবে কিনা, এরকম হবে কিনা, তখন তুমি এই কাজটা করে দিবা, দ্যাটস ইট। সো এই কাজটা তোমার প্রচুর দরকার হবে, গ নম্বরে আলাদা আলাদা কিন্তু আসবে, আগেই বলে রাখলাম আমি জিনিসগুলো। সো এই ছিল হচ্ছে আমাদের এখানকার জিনিস, আজকের টপিকটুকু আসলে, যে আমাদের কার্নো ইঞ্জিন দক্ষতা এবং সাথে হচ্ছে কার্নো ইঞ্জিন দক্ষতার সাথে হচ্ছে আমাদের এই যে হচ্ছে এন্ট্রপির পরিবর্তনের এই অংশটুকু। এখন আমরা দেখি, চলো এখান থেকে আসলে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, প্রশ্নের ডেমোগুলো আমরা দেখি কী কী আসতে পারে, বা আরও কী কী আমাদের পড়তে হবে সব মিলিয়ে। সো সরাসরি আমি প্রশ্নে যাচ্ছি, এই প্রশ্নগুলো দেখো 24 সালে এসেছে, আমরা একটু দেখার চেষ্টা করি এই প্রশ্নগুলো কীভাবে এসেছে। সো এখানে যে প্রশ্নগুলো রেখেছি বিভিন্ন টাইপের প্রশ্ন আছে, সো কিছু সেম টাইপের প্রশ্ন আছে। সো এগুলো করলেই তোমার মোটামুটি একটা ওভারঅল প্রস্তুতি হয়ে যাবে। এছাড়াও আরও কী করতে পারো সেটা আমি বলে দিব। সো তুমি দেখো এই যে তোমার এখানে কী দেওয়া আছে, তোমার এখানকার সেই চিত্রটা কিন্তু শুধুমত দেওয়া আছে। দেখো এখানে কী কী দেওয়া আছে আমাদের এখানে, এই দেখো এ থেকে বি বিন্দু, এখানে লেখা P1 V1, তোমাকে বুঝে নিতে হবে এটা যে P1 এটা হচ্ছে V1, আর তাপমাত্রা তো এখানে লেখা আছে, দেখো মাঝখানে লেখা আছে, হ্যাঁ মাঝখানে লেখা আছে কত, 450। সো আমাদের এখানে এ থেকে বিতে, সো P1 V1 P2 V2, তাপমাত্রা লেখা আছে 450 কেলভিন। আবার এখানে P3 V3 মানটা লেখা আছে, আবার এখানে P4 V4 এর মানটা লেখা আছে। পরে এখানে আমাদের বাকিটুকু দেখো চিহ্নটুকু দেওয়া নাই, সো আমরা এখানে দিয়ে নিতে পারি। এই হচ্ছে ব্যাপারটা, এনের মানটা সব কিছু দাও। প্রথমে কি জিজ্ঞেস করছে, কার্ণচক্র এটা তোমরা জানি আমরা। সো এই যে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট খ নম্বরের জন্য। সো মাস্ট এটা টেস্ট পেপার থেকে গাইড থেকে শিখে যাবো, মাস্ট, অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবেই। চিত্র থেকে বিসি অংশে কাজের পরিমাণ নির্ণয় করো। সো বিসি অংশে কাজটা আমরা বের করি, যে বিসি অংশে কাজ আবার কোনটা হলো, দেখো এই যে বি থেকে সি, আমরা বুঝতে পারছি যে বিসি অংশে কাজ মানে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ। সো বিসি অংশে কাজ তার মানে কি, বিসি অংশে কাজ এটার মানে হচ্ছে আমাদের কি, যে বিসি অংশে কাজের এটার মিনিং হচ্ছে
যে রুদ্ধতাপীয় সংকোচন, হ্যাঁ রুদ্ধতাপীয় সংকোচন, বেশি অংশে কাজ অর্থাৎ রুদ্ধতাপীয় সংকোচন। সো রুদ্ধতাপীয় সংকোচন ধাপে কাজ বের করতে হবে, রুদ্ধতাপীয় সংকোচন ধাপে কাজ। সো এই কাজের সূত্রটা কী হবে? সংকোচন ধাপে কাজের সূত্র হবে আমাদের ডাব্লিউ, হ্যাঁ ডাব্লিউ আমরা লিখবো হচ্ছে WBC। আচ্ছা WBC এর সূত্রটা একটু মনে করো, কীরকম সূত্র ছিল? এরকম ছিল যে NR ডিভাইডেড বাই গামা মাইনাস 1, আর সাথে ছিল কি T1 মাইনাস T2, আদি তাপমাত্রা মাইনাস শেষ তাপমাত্রা, ঠিক আছে? সো NR ডিভাইড বাই গামা মাইনাস 1, আদি তাপমাত্রা মাইনাস শেষ তাপমাত্রা। এখন তুমি এখানকার বাকি ভ্যালুগুলো একটু বসায় দাও। দেখো লেখায় আছে এন এর মানটা 1 মোল, সো আমরা এখানে বসাই দিচ্ছি যে WBC। সো WBC এন এর মানটা হচ্ছে কত আমাদের? 1 মোল। আর এর মানটা কত? 8.314, এটাই বসবে ফিক্সড, অন্য কোনো একক বসবে না। গামার মানটা লেখা আছে প্রশ্নে 1.4, আর যদি 1.4 লেখা না থাকতো তখন অবশ্যই আমাদের কত পরমাণু গ্যাস বলা থাকতো, আমরা দেখেছি। এবার T1 মাইনাস T2 দেখো তোমাকে মানগুলো কেলভিন এককে বসাতে হবে, লেখায় আছে সুন্দর করে। T1 হচ্ছে 450 আর 341, সো 450 মাইনাস হচ্ছে কত? 341, 450 মাইনাস হচ্ছে কত? 341। সো এই হচ্ছে আমাদের এখানকার অঙ্কটা। আশা করি বুঝতে পেরেছি এখান থেকে, হ্যাঁ আশা করি এখান থেকে বুঝতে পেরেছি যে আমাদের এখানে টোটাল আসলে কাজের মানটা কত আসবে। সো কাজের মানটা কত আসবে, এখান থেকে আমরা মানগুলো দিয়ে বসাই দিই, চলে আসবে তো সামথিং জুল, শেষ, এত জুল, কোনো কথা হবে না। সো গ নাম্বারটা খুব ইজি ছিল, বলছে চিত্রের এবি ও সিডি অংশে এন্ট্রপির পরিবর্তন একই হবে কিনা। এবি আর সিডি তুমি খেয়াল করো, প্রথম ধাপে এবং হচ্ছে তৃতীয় ধাপে একটু আগে কিন্তু সেই জিনিসটা আমরা পড়ে আসলাম, তাই না? তো তোমার কাজ কি? সেম বের করে ফেলো, বের করে ফেলি। কিন্তু যখন তুমি বের করতে যাবা, আমি এটা পরের পেজে করি কারণ এটা কাজে লাগবে, আরেকটা পেজ আমাদের লাগবে এখানে। তুমি দেখো যে হচ্ছে আমাদের প্রথম ধাপে, এবং আমরা তাহলে করে নেবো, সমস্যা নেই। সো এই সব কিছু মুছে দিচ্ছে। তোমাকে বেসিক্যালি বলছে এখান থেকে যে প্রথম ধাপে এবি আর সিডি অংশে এন্ট্রপি পরিবর্তন। সো এখানে লিখি আগে যে এবি অংশে এন্ট্রপির পরিবর্তন। সো এবি অংশে এন্ট্রপির যখন পরিবর্তন বের করতে যাবা, এবি অংশে এন্ট্রপির পরিবর্তন, কিন্তু তার আগে তুমি খেয়াল করো, এবি অংশে তুমি যখন বের করবা যে এবি অংশে এন্ট্রপির পরিবর্তন, সো এবি অংশে এন্ট্রপির পরিবর্তন। সো তুমি সূত্র জানো কি? এবি অংশে এন্ট্রপির পরিবর্তন বের করার সূত্র কি জানো? একটু আগে তো শিখলা যে এখান থেকে লিখবা যে DS1, এবি অংশের DS1। সো DS1 এর সূত্র কী হবে? এখানে হবে কি Q1, প্রথম অংশ যেহেতু Q1 ডিভাইড বাই হচ্ছে T1। সো আমরা জানি এখানকার হচ্ছে গৃহীত তাপ Q1 আর তাপমাত্রা হচ্ছে T1। দেখো আমাদের দরকার ছিল হচ্ছে এবি অংশে আসলে এন্ট্রপির পরিবর্তন বের করা, কিন্তু আমি এবি অংশে এন্ট্রপির পরিবর্তন বের করতে গেলে আমাদের সূত্র হচ্ছে Q1 ডিভাইড বাই T1। T1 তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে 450, কিন্তু Q1টা কোথায়? Q1 তো প্রশ্নে দেওয়া নাই যে কতটুকু তাপশক্তি গৃহীত হলো। সো আমরা আগেই শিখে এসেছিলাম যে Q1টা হবে কি এই প্রথম যে ধাপটা আছে, এই ধাপে যে আসলে কৃত কাজ, সেই কৃত কাজটা হবে আসলে Q1 এর সমান। তাহলে আমরা এই এবি ধাপে আসলে কাজটা বের করবো, এবি অংশে কৃত কাজ WAB। যেহেতু দেখতে পাচ্ছি এটা সমষ্ণ প্রক্রিয়ায় কাজের সূত্র কি হয়? যে আমাদের W সমান nRT ln V2/V1। যেহেতু তাপমাত্রা হচ্ছে এখানে T1, তাহলে আমি এখানে লিখছি nRT1। দেখো মানগুলো বসাই দিছি, এন এর মান 1 মোল, আর এর মান এবং হচ্ছে আমাদের টি এর মান 450 কেলভিন, লন V2/V1। দেখো এই যে হচ্ছে আমাদের এখানে V2 এবং এটা হচ্ছে আমাদের V1, মানটা বসালাম। অবশ্যই তুমি এখানে সুন্দর করে ক্যালকুলেটর সবগুলো মান বসাই দিয়ে চাপ দিলেই তুমি কিন্তু পেয়ে যাবে এখানকার Q1 এর মানটা, অর্থাৎ কাজের মানটা মানে কিন্তু Q1 এর মানটা। এবার তোমার উদ্দেশ্য ছিল এই এবি অংশে এন্ট্রপির পরিবর্তন বের করা। তো তুমি দেখো এবি অংশে এন্ট্রপির পরিবর্তন লিখবা DS1 সমান Q1/T1। এই যে Q1 পেয়ে গেলা, T1 তুমি জানতা, জুল পার কেলভিন চলে আসবে। সেম একইভাবে তুমি যদি সিডি অংশে এন্ট্রপি পরিবর্তন বের করতে চাও, নিজে করে ফেলো। সিডি অংশে কী হবে দেখো, এই যে সিডি অংশটা, তাহলে সিডি অংশে এন্ট্রপি পরিবর্তন হবে কি Q2/T2। কিন্তু তোমার তো এখানে Q2/T2 যখন তুমি করতে যাবা যে সিডি অংশের সময়, যে Q2/T2 একটা মাইনাস আমরা লিখতাম এই তৃতীয় ধাপে, এন্ট্রপি পরিবর্তনটা আমরা লিখতাম কি যে মাইনাস Q2/T2। সো এই যে তোমার হচ্ছে এখানে কি লাগবে, তোমার এখানে তো Q2 লাগবে, Q2 তো নাই। সো এইখানেও তুমি কি করবা, কাজের মানটা বের করে নিবা। কাজের মানটাই হবে আসলে কি Q2 এর মান, কারণ সমস্ত প্রক্রিয়ায় কাজ এবং হচ্ছে এই তাপশক্তির পরিবর্তন আসলে সমান হয়। তো তুমি কাজের মানটা আবারও বের করে নিবা। সমষ্ণ সংকোচন সূত্র আমরা জানি nRT ln V4/V3, এরকম জানি, তাই না? তো সেই সূত্র দিয়ে আমরা কাজের মানটা বের করে নিব। কাজের মানটাই হবে Q2, ভাগ করে দেবো T2 দিয়ে, T2 341। তুমি কিন্তু পেয়ে যাবে এখান থেকে যে এন্ট্রপি পরিবর্তনটা। সো আমি দেখাই দিচ্ছি, তুমি জাস্ট একটু নিজে করে মানটা বের করে নাও। সো এই যে nRT2 ln V4/V3, সো একটু মিলাই নিও। আর সিডি অংশে এন্ট্রপি পরিবর্তনটা তুমি দেখবা, একটা কাজ করবা, একটা জিনিস সাবধানতা অবলম্বন করবো, একটু শোনো। তুমি যখন এখানে তুমি ভ্যালুটা বের করবা, দেখবা এখানকার মানটা আমাদের এই যে Q2 এর মানটা নেগেটিভ আসছে। তুমি শুধুমাত্র ভ্যালু নিবা, শুধুমাত্র মান নিবা, শুধুমাত্র মান
-300 আসছে, শুধুমাত্র 300 নিবা, 300 এখানে বসাই দিবা, আর এই যে মাইনাস সেটা তোমাদের ছিলই, তোমার কিন্তু জিনিসটা চলে আসবে। সো তুমি আলটিমেটলি এন্ট্রপি পরিবর্তনটা ঋণাত্মক পাবা, ঠিক আছে, এখানে ঋণাত্মক পাবা আর এখানে ধনাত্মক পাবা। সো কোনো প্যারা নেই, তুমি বলবা যে মানটা কি সমান হবে কি হবে না, সমান হলে সমান হবে, না হলে হবে না, দ্যাটস এনাফ। সো এভাবে তুমি কিন্তু এন্ট্রপি পরিবর্তনটা এখান থেকে বের করে ফেলতে পারবা। সো আশা করি বুঝতে পেরেছো এখানকার অঙ্কটা। পরবর্তী অঙ্কটা দেখা যাক, দেখো তুমি এখান থেকে বুঝতে পারো কিনা। বলছে একটি কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 340 কেলভিন। তাহলে উৎসের তাপমাত্রা বলতে আমরা কি বুঝি, দেখো এটা কোথায় আসছে, ময়মনসিংহ 24 আসছে। উৎসের তাপমাত্রা মানে T1, এবং এই তাপমাত্রা ইঞ্জিনটি উৎস হতে এত তাপশক্তি শোষণ করে, মানে কি Q1, এবং তাপগ্রাহকে এত কেলভিন, তাপগ্রাহকের তাপমাত্রা কত, এত কেলভিন, তাহলে তাপগ্রাহক মানে কি T2, এবং 1200 জুল তাপ বর্জন করে। সো বর্জন করে মানে কি এখানে আমাদের আসলে Q2। সো Q1 Q2 T1 T2 সব কিছু দেওয়া আছে এখানে আমাদের। দেখো এই প্লাঙ্কের তাপগতিবিদ্যা বিবিধ পরীক্ষা কিন্তু সেগুলো আশায় বলেছিলাম। দেখো এখান থেকে আমাদের এই যে গ নাম্বারটা কি বলছে, উদ্দীপকের আলোকে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করে। এটা কার্নো ইঞ্জিনের বিভিন্ন জায়গায় এই মানগুলো দেওয়া আছে, বলছে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। সো তুমি এখান থেকে এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করবা কীভাবে, দেখো সো বুঝতেই পারলাম যে উৎসের ক্ষেত্রে তুমি এখানে একটা পাবা। সো গ নম্বরটা আমরা এখানে যদি লিখি নেই, তাহলে আমি একটা এন্ট্রপি পরিবর্তন কী পাবো, যে সো লিখে ফেলতে আমরা এখান থেকে এন্ট্রপি পরিবর্তন কী লিখবো, সরাসরি লিখতে পারি আমরা এখানে এন্ট্রপি পরিবর্তনটা হচ্ছে, আচ্ছা আমরা তাহলে আচ্ছা এক ধাপই করি যে তুমি, অথবা তুমি হচ্ছে ধাপে ধাপে করতে পারো। এখানে দেখো দুইটা ধাপ দেওয়া আছে, একটা উৎসের এবং একটা হচ্ছে গ্রাহকের ক্ষেত্রে। সো উৎসের ক্ষেত্রে তুমি যখন বের করবা তখন তুমি কী পাবা, এখানে তখন তুমি কিন্তু এরকম পাবা DS1 সমান কী পাবা, যে Q1 বাই হচ্ছে কত D1। সো Q1 বাই T1 তুমি এখানে মানটা বসাই দিবা, দ্যাটস এনাফ। সেম একইভাবে তোমাকে কী করতে হবে, যে আরও একটা বের করতে হবে। যখন এই মানগুলো কত হচ্ছে, উৎসের তাপমাত্রা কত, উৎসের তাপমাত্রা আমাদের হচ্ছে এখানে উৎসের তাপমাত্রা হচ্ছে কত 340। সো আর উৎস হতে এত তাপ শোষণ করে 2200। সো 2200 ডিভাইডেড বাই কত হবে আমাদের এখানে 340, 2200 এত আসবে। এবং সেম একইভাবে আমরা এখান থেকে আরটা বের করবো। সো DS2 লিখতেছি, সমস্যা নেই। সো আমি ভ্যালুটা আগে বের করে নিই, দেখা যাক ভ্যালুটা আমাদের কত আসে, Q2 বাই হচ্ছে T2, হ্যাঁ Q2 বাই T2। সো Q2 বাই T2 যদি আমরা এখানে করি তাহলে কত আসবে তুমি একটু খেয়াল করো, যে আমাদের এখানে মানটা হচ্ছে যে 1200 জুল তাপশক্তি বর্জন করেছে, 1200 আসবে আমাদের এখান থেকে। সো 1200 আমাদের এখান থেকে আসবে 1200, হ্যাঁ 1200 আসবে। আর কী হবে আমাদের 240, কত হবে এখানে আছে 240, এখানে আসবে 240। সো তুমি এই ভ্যালুটা আগে বের করো। দেখো তুমি দুইটা ধাপে আসলে বের করলাম, যে আমাদের এখানে এন্ট্রপি বের করতে বলছে। সো আমরা এখানে দুইটা ধাপে আগে বের করলাম, এবং ভ্যালুটা আমরা আগে বের করে নিই। এখন তাহলে আমরা পরিবর্তনটা বের করে ফেলি, যে আমরা বেসিক্যালি শুরুতে বের করলাম যে এই যে আমাদের উৎস এবং গ্রাহকের ক্ষেত্রে এন্ট্রপির জাস্ট আমরা নর্মাল পরিবর্তনটা বের করলাম। তবে আমরা দেখো এখন যে পরিবর্তনটা বের করবো তার আগে আমরা কিন্তু আপনাকে জানিয়েছিলাম, যখন তাপ গৃহীত হয় তখন কিন্তু এটা প্লাস হয়, আর যখন তাপ বর্জিত হয় সেক্ষেত্রে আমরা কী করি, এটা কিন্তু মাইনাস দিই। সো আমি এখানে মাইনাসটি ইউজ করতে পারি, অথবা আমরা পরিবর্তনের মধ্যে গিয়েও পরবর্তীতে মাইনাসটি ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। সো মনে করো আমরা যেভাবে শিখছিলাম সেভাবেই করি। তোমাকে বলছে যে এটা হলো প্রথম ধাপে এন্ট্রপি পরিবর্তন, এবং পরবর্তীতে তাপ যখন বর্জিত হয়েছে তখন এন্ট্রপি পরিবর্তন। আমাকে জিজ্ঞেস করছিল মোট এন্ট্রপি পরিবর্তন কত, তাহলে লিখে দিব আমরা। সুতরাং এই জায়গাটার মধ্যে লিখবো আমরা, সুতরাং মোট এন্ট্রপির পরিবর্তন। সো এটা আমরা লিখে দিয়ে আসো, সুতরাং মোট এন্ট্রপির পরিবর্তন, মোট এন্ট্রপির পরিবর্তন। সো মোট এন্ট্রপির পরিবর্তনটা কী হবে, যেটা আমরা যোগ করে দেব, মোট এন্ট্রপির পরিবর্তন লিখবো আমরা হচ্ছে ডেল এস সমান আমাদের কী আসবে, এই DS1 যোগ হচ্ছে কত আমাদের এই যে DS2। তো আমরা টোটালি যোগ করে দেবো। যোগ করলে কী থাকছে দেখো তুমি একটু, যোগ যখন আমরা করবো তখন আমরা আলটিমেটলি পাচ্ছি হচ্ছে এই জিনিসটা, আমি এখানে লিখে দিচ্ছি। এখানে পাবো তাহলে আমরা কত, এখানে যেটা আমরা পাইছি, এবং আমরা এখানে হচ্ছে এখানে তাহলে চিহ্নটা দিয়ে রাখি। তাহলে আমরা এখানে যেটা পাইছি Q1 বাই T1, হ্যাঁ সো আমি সেখানে এটাই লিখে রাখতেছি সরাসরি, যেটা হচ্ছে কত আমাদের Q1 ডিভাইডেড বাই হচ্ছে T1। আর এখানে যোগ করব, এবং যোগ করার তাহলে আমি যোগটা লিখি আগে এখানে। দেখো এটা হচ্ছে আমাদের সেই পূর্বের যোগ চিহ্নটা। আর এখন আমরা যেটা হচ্ছে পাইলাম যে কত আসবে এখানে -Q2 বাই হচ্ছে T2। সো তুমি যদি এখন এই পুরোটা হিসাবটা করে ফেলো তাহলে কিন্তু আলটিমেটলি পেয়ে যাচ্ছ, যেটা আমি অলরেডি এখানে তোমাকে দেখাইছি যে কত আসবে। সো তুমি জাস্ট এই অংশটুকুর মান নিচে বসাই দাও, তোমার চলে আসবে। এখানে তুমি একটা ভ্যালু বের করতে পারো, এই যে এখান থেকে একটা ভ্যালু বের করতে পারো, হ্যাঁ মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে। সো এই অংশটুকু তুমি কী করো, মানগুলো এখানে বসাই দাও, মোট এন্ট্রপি পরিবর্তন চলে আসবে একদম আগের মতো। ঘ নাম্বারটা কী বলছে তুমি একটু খেয়াল করো, ইঞ্জিনটির উৎসের তাপমাত্রা 120 কেলভিন বাড়াতে হলে দক্ষতার কিরূপ পরিবর্তন হবে, বা বাড়ালে কিরূপ পরিবর্তন হবে। সো উৎসের তাপমাত্রা আমরা 120 কেলভিন বাড়াতে চাচ্ছি, হ্যাঁ। সো আমরা এই অঙ্কটা একটু হাতে কলমে করি। এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ না, এটা হচ্ছে আমাদের আসলে রাজশাহী, আসলে আমাদের কি রাজশাহী, এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড আসলে 24-এর অঙ্ক, আসলে ময়মনসিংহ তো আমরা করলাম একটু আগে।
ঠিক আছে। আমি এখান থেকে তোমাকে একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের রাজশাহী। ওকে, রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ড 24 অঙ্ক। সো আমরা এটার ঘ নাম্বারটা একটু জাস্ট আইডিয়া দিয়ে ফেলি কীভাবে করতে পারো এখান থেকে। খেয়াল করো, দেখো তোমাকে কী বলছে ঘ নাম্বারটার মধ্যে। ঘ নাম্বারটাই বলছে ইঞ্জিনটির উৎসের তাপমাত্রা 120 কেলভিন বাড়লে দক্ষতার কিরূপ পরিবর্তন হবে। দক্ষতার কিরূপ পরিবর্তন হবে, সো তোমাকে আগে জানতে হবে যে আগে দক্ষতা কত ছিল। তো তুমি এক কাজ করো, নর্মালি দক্ষতা বের করে, পূর্বে দক্ষতা, হ্যাঁ, তাপমাত্রা বাড়ানো, উৎসের তাপমাত্রা বৃদ্ধির পূর্বে। সো আমি লিখে নিচ্ছি এখানে বৃদ্ধির পূর্বে বা হচ্ছে প্রথমে দক্ষতা, প্রথমে ইঞ্জিনের দক্ষতা কত ছিল সেটাও তোমার কিন্তু বের করে নিতে হবে, কারণ তোমার হচ্ছে পরিবর্তন চাইছে। সো প্রথম ইঞ্জিন দক্ষতা তুমি কী লিখবা হচ্ছে ইটা সমান কী লিখবা 1 মাইনাস কী লিখবো আমরা T2 ডিভাইড বাই হচ্ছে কত T1, T2 ডিভাইড বাই T1 ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে 100%, ঠিক আছে। সো তুমি এই মানটা বসাই দিলে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ এখানকার যে হচ্ছে আমাদের এই ইটার মানটা। সুতরাং আমরা এখান থেকে ইটা কী করবো, ইটা সমান 1 মাইনাস, খেয়াল করো T2 বাই হচ্ছে T1। এটি কারণ ইঞ্জিনের উৎসের তাপমাত্রা হচ্ছে কত 340 এবং গ্রাহকের তাপমাত্রা 240। আমরা বসাই দিচ্ছি, সেটা বড় মানটা সেটা হচ্ছে T1 হবে, উৎসের তাপমাত্রা বলাই আছে, উৎসে হলে T1 হবে। সো 340 এবং উপরে হবে কত 240। সো তুমি যদি এইটুকু নর্মালি হিসাব করে দাও তাহলে তোমার কী চলে আসবে, হিসাব করলে তুমি কী পাই যাবা, এখান থেকে পাই যাবা তুমি হচ্ছে আমাদের এই কর্মদক্ষতার মানটা, নর্মালি কর্মদক্ষতার মানটা। সো এইবার আমরা হচ্ছে দেখো এই কর্মদক্ষতার মানটা পাওয়া যাব, তারপর কি বলছে যে 120 কেলভিন বাড়ালে দক্ষতার কিরূপ পরিবর্তন হবে। তাহলে আমরা কি লিখবো, সুতরাং 120 কেলভিন বাড়ালে, সুতরাং উৎসের তাপমাত্রা, তাহলে আমরা আরেকবার বের করবো আমরা উৎসের তাপমাত্রা। সো এরকম অঙ্কগুলো খুবই সিম্পল, আসলে যেন করতে পারো। সো উৎসের তাপমাত্রা 120 কেলভিন বাড়ালে, সো উৎসের তাপমাত্রা 120 কেলভিন বাড়ালে আমাদের উৎসের তাপমাত্রাটা বেসিক্যালি হবে কত, উৎসের তাপমাত্রা হবে হচ্ছে T1 প্রাইম। সো T1 প্রাইমটা কত হবে 120 এবং আগে কত ছিল 340 ছিল, তাহলে 340 যোগ হচ্ছে কত 120, আসতেছে কত 460। তাহলে 460 কেলভিন বর্তমানে দাঁড়াইছে 460। তুমি এখন লিখবো সুতরাং দক্ষতা, তো লিখবো সুতরাং নতুন দক্ষতা আর কি, বর্তমানে দক্ষতা এটা প্রাইম লিখতেছি আমরা বর্তমানে। সো 1 মাইনাস সূত্র কি লিখবো যে T2 বাই হচ্ছে T1, তবে এবার হবে T1 প্রাইম, নতুন যেহেতু আমরা বাড়াইটা নিলাম, সো এটা আমাদের হবে প্রাইম। সো এই হচ্ছে আমাদের ইন্টু হচ্ছে কত 100%, এটা হচ্ছে আমাদের কত 100%। সো এখান থেকে মানগুলো বসাই দিচ্ছি হচ্ছে এটা প্রাইম সমান হচ্ছে 1 মাইনাস, খেয়াল করো T2 বাই হচ্ছে T1। সো T2 কত আমাদের, T2 হচ্ছে আমাদের 240। সো T2 হচ্ছে কত আমাদের 240ই থাকবে, কোনো চেঞ্জ নাই, আর এখানে আসবে কত 460। সো বুঝতেই পারছো যে এই হিসাবটা যদি আমরা করে ফেলি, হ্যাঁ, এটা হচ্ছে কত 100%, হ্যাঁ। সো তাহলে আমাদের কত চলে আসবে দেখো, ইন্টু হচ্ছে 100%। তুমি এই হিসাবটা করলে দেখবে একটা মান আসবে, হ্যাঁ, সামথিং একটা পার্সেন্টেজ আসবে, হিসাব করলে পেয়ে যাবা। তোমাকে বলছিল দক্ষতার পরিবর্তন হবে কিনা, তুমি বলবো যে হ্যাঁ দক্ষতার পরিবর্তন হবে, পরিবর্তন এরকম হবে, বাড়বে বা কমবে সেটা তুমি বলে দিবা। তো এটা আর এটা প্রাইম, এই দুটো তুমি তুলনা করবা, দেখবা বাড়ছে নাকি কমছে, বাড়লে বলবো বাড়ছে আর কমলে বলবো যে কমে গেছে, শেষ। সো এভাবে তোমার কিন্তু বের করার প্রয়োজন হতে পারে, ঠিক আছে। সো খুবই সিম্পল টাইপ, এই টাইপটা খুবই সহজ, এবং আরও কীভাবে আসতে পারে এই অঙ্কগুলোই আর কীভাবে আসতে পারে চলো আমরা সেটা দেখে ফেলি। এখানে আরেকটা প্রশ্ন দেখাচ্ছে দিনাজপুর বোর্ড 24-এ, বলছে কি কার্ন ইঞ্জিনের উৎসের তাপমাত্রা এত এবং এত, হ্যাঁ, দুইটা কার্ন ইঞ্জিনের উৎসের তাপমাত্রা দেওয়া আছে। ইঞ্জিন দ্বয়ের প্রতি স্তরে সংকোচন ও প্রসারণের অনুপাত 1:2, 1:3। এখন বলছে গ নম্বরে যে উদ্দীপকের প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে সমষ্ণ প্রসারণীকৃত কাজ। তাহলে আমরা কি শিখছিলাম যে সমষ্ণ প্রসারণীকৃত কাজ W সমান কি হবে nRT, সাথে হবে লন V2 বাই হচ্ছে V1, সহজ কথা, হ্যাঁ। মান যখন তুমি বসাতে যাবা, এনের মান কত দেখো বলা আছে 2 মোল, হ্যাঁ। সো এর মানটা হচ্ছে আমাদের 2 মোল আছে, আর এর মানটা কত, আর এর মানটা তোমাদের মুখস্থই বসাবো সবসময় 8.314। এবার আমরা এখানে T1 কি বসাবো, উৎসের তাপমাত্রা বসাবো, উৎসের তাপমাত্রাটা। তো দেখো শুরুতে যে তাপমাত্রাটা থাকে সেটা বসাবো। সো দুইটা কার্ন ইঞ্জিনের কোনটা কথা বলছে, প্রথম ইঞ্জিনের কথা বলছে। তো প্রথম ইঞ্জিনের মধ্যে দেখো দুইটা তাপমাত্রা আছে, অনেক কনফিউজড হয়েছে ভাই কোন মানটা আমি লিখবো, খুবই সিম্পল, প্রথমটা। তাহলে এই যে প্রথম ইঞ্জিনের কথা বলছে, এটা হচ্ছে তোমার প্রথম ইঞ্জিনের T1। তো তুমি এখানে বসাই দিবা হচ্ছে কত 327, তুমি এটা অবশ্যই কেলভিনে বানাই নিবা। 327 যোগ হচ্ছে কত 273, 327 যোগ হচ্ছে কত আমাদের এখানে যোগ হচ্ছে 273, 327 যোগ 273 nRT, তারপর হচ্ছে কত আমাদের এখানে যে লন nRT লন V2 বাই V1, V2 কত আমাদের যে হচ্ছে দেখো এই V2 V1টাকে বুঝবা কীভাবে, দেখো এখানে বলা আছে ইঞ্জিন দ্বয়ের প্রতি স্তরে সংকোচন প্রসারণের অনুপাত, ইঞ্জিন দ্বয়ের এটা হচ্ছে প্রথমটা কত 1:2,
তার মানে এখানকার সংকোচন প্রসারণ অনুপাত 1:2। সংকোচন প্রসারণের অনুপাত মানে কি, যখন প্রসারণ হবে তখন 1:2 মানে ভি থেকে 2v হবে। আবার যখন সংকোচন হবে তখন কি হবে, যে 2v থেকে v হবে, মানে এরকম 1:2 বাড়ার সময় হচ্ছে দ্বিগুণ হবে আর কমার সময় এরকম অর্ধেক হয়ে যাবে। এরকম 1:3 মানে কি, আগে ছিল v, তাহলে প্রসারণ হলে হবে 3v, আর যদি সংকোচন হয় 3v থাকলে হবে কত, শুধু v, এরকম ব্যাপারটা বুঝতে পারছো। সো এরকম কিন্তু পরীক্ষা বেশ লেখা থাকবে, এই প্রশ্ন অনেক বেশি আসে এই অনুপাত দিয়ে। সো বলছে 1:2, তাহলে বুঝতে পারছো আগে ছিল আমাদের v, বর্তমানে কত হবে 2v। সো আমি কিন্তু একটু মানটা বসাই দিই ক্যালকুলেটারে, তুমি দেখবে v কাটা যাবে এবং সমস্ত হিসাব নিকাশ করলেই তুমি কিন্তু পেয়ে যাবা সমষ্ণ প্রসারণ। তোমাকে যদি বলতো, দেখো কথাটা খেয়াল করছো, সমষ্ণ প্রসারণ বলছে, সমষ্ণ প্রসারণ না বলে যদি বলতো সমষ্ণ সংকোচন, তখন কি করতা, সমষ্ণ সংকোচন মানে কি 3 নম্বর ধাপ, তখন কি ঘটনা ঘটতো, তখন দেখো সমষ্ণ সংকোচনে কী হতো, বলতো সমষ্ণ সংকোচন। আর একটা কথা তোমাকে বলে দিই, তাহলে তুমি এই জিনিসটা অনেক বেশি তোমার ক্লিয়ার হয়ে যাবে। সমষ্ণ সংকোচন যদি বলতো তার মানে 3 নম্বর ধাপ, তাহলে এখানকার জিনিসটা হয়তো আমাদের v3, এখানকার জিনিসটা হয়তো v4। এই মানগুলো তুমি কত ধরতা, অনুপাত বলছে 1:2, তুমি কি ধরতা, তাহলে যেহেতু সংকোচন হয়েছে তার মানে যদি এখানে 2v থাকে, হ্যাঁ এখানে যদি 2v থাকে, সংকোচন হওয়ার পরে কিন্তু v হয়ে যাবে, ব্যাপারটা এরকম বুঝছো। সংকোচনের বেলা কি কমে যাবে, 2 থেকে 1 হবে, আর প্রসারণের বেলা 1 থেকে 2 হবে, যে 1:2 লেখা। 1:3 মানে কি 1 থেকে 3 হবে, 3 গুণ হবে, বা 3 থেকে 1 গুণ হবে। যদি তোমার সংকোচন বলতো তখন সেখানে তুমি কাজ লিখে থাকি w = nRT, তারপর হচ্ছে টি টু দি দা, তারপর লন v4/v3, v4 কত হইতো v, আর হচ্ছে v3 কত হইতো 2v, এরকম হইতো v/2v। আর এখানে কি উল্টা দেখছো, জাস্ট এতটুকুই চেঞ্জ হইতো। সমষ্ণ সংকোচন যদি বলতো পরীক্ষায় তখন তুমি জাস্ট এতটুকু চেঞ্জ লিখতা। সো সেটাও তোমাকে জানাই দিলাম, পরীক্ষায় বলতেই পারতো, তাই না, সো বলতেই পারতো। সো এত জুল তোমার আসবে। সো আশা করি কনফিউশন একদমই ক্লিয়ার। ঘ নাম্বারটা তুমি খেয়াল করো, বলছে উদ্দীপকের ইঞ্জিনদের মধ্যে কোনটি বেশি কার্যক্ষম। খুবই সিম্পল, আমরা 2 ক্ষেত্রে এটা বের করবো, 2 ক্ষেত্রে 2টার আমরা কর্মদক্ষতা বের করবো, দেখবো যার কর্মদক্ষতা বেশি সেটাই হচ্ছে বেশি কার্যক্ষম। সো নিজে করতে পারবা, সো করে ফেলবা। কিন্তু আমি একটু জাস্ট একটা অঙ্ক, একটা পার্ট আমি বলে দিই যে 1:2 এরটা কী হবে, 1:3 এরটা সেম একইভাবে তুমি করতে পারবা। দেখো সংকোচন প্রসারণ তোমাকে বলছে 2টারই কর্মদক্ষতা বের করতে হবে। সো প্রথমটা যখন বের করতে যাচ্ছ 1:2, তাহলে তোমার খুবই ভালো, তুমি কর্মদক্ষতা সূত্র 1 - E2/T1 জানো, T1টা তুমি জানো 327, কিন্তু এটাকে তোমাকে কেলভিন নিতে হবে, সেটাও তুমি বের করতে পারবা, প্যারা নাই। T2টা কত, T2 কত সে তুমি জানো না, তোমাকে শুধু বলেছে সংকোচন প্রসারণ অনুপাত 1:2। এখান থেকে তোমাকে বুঝতে হবে তাহলে পরবর্তীতে গ্রাহকের তাপমাত্রা কত হবে। তো তোমার T2 দরকার, T2 কীভাবে বের করবা, আয়তনের ইনফরমেশন দেওয়া আছে, তাপমাত্রা লাগবে, অবশ্যই আমরা এই প্রসেসে আগাবো এবং এখানে অবশ্যই রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে। হ্যাঁ, সো আমরা দেখি এখানে তাহলে কী করবো, আমরা এখানে T2v2⁻Γ-1, T1v1⁻Γ-1। সো এখানে একটু আমরা কারেকশন করি, জিনিসটা আমাদের হবে কি যে Γ-1, জিনিসটা আমাদের হবে কি Γ-1। তো লিখে নিচ্ছি এখানে T1v1 কত Γ-1, হ্যাঁ Γ-1ই হবে। সো T2v2 সমান T2v2Γ-1, T1v1Γ-1। এখান থেকে আমরা T2 সমান কী লিখবো, এই v2টা এখানে গুণ আছে, এবার আসলে ভাগ হয়ে যাবে, তাহলে T1 ইন্টু কী হবে v, একেবারে দেখো মান বসাই দিছি যে আমাদের v এর মান ছিল v, আর v2 এর মান কত হবে 2v, দ্বিগুণ হবে প্রসারণ। হ্যাঁ, সো এখানে আমরা কী করছি, দেখো রুদ্ধতাপীয় প্রসারণ হইতো আমাদের 2 নম্বর ধাপে, তাই না। সো তখনই তো আমরা T2টা পাইতাম, T1 থেকে T2 পাইতাম কখন, 2 নম্বর সমষ্ণ প্রসারণে। সো প্রসারণটা নিছি আমরা v থেকে 2v, ওকে একদম ক্লিয়ার। সো এখান থেকে আমরা বের করে ফেললাম, দেখো T2 এর মানটা, এটা আমরা গত দিনই অঙ্ক প্র্যাকটিস করেছি গত লেকচারে। সো এবার তুমি কী করবে, এখান থেকে তুমি একটা কাজ করো, এই দেখো এখানে তুমি মানটা বসাই দাও, T2 এর মানটা, এই যে T2 এর মানটা বসাই দাও, চলে আসবে। সেম একইভাবে যখন তোমাকে বলবে 1:3, তখন তুমি কী করবা, তোমার জাস্ট কাজ হবে এখানে 3 বসানো। যেমন তুমি দেখো খেয়াল করো 1:3 তুমি করবা, তোমার তো আবারও T2 লাগবে, তুমি আবারও T2 v2 T1 v1 তুমি এখানে লিখে নিবা, হ্যাঁ লিখে নিবা। এবং তোমার কাজ কী হবে, এখান থেকে দেখো এই যে একটার মান v এবং আরেকটার মান 3v, v1 ছিল এখন 3v হবে, অন্য ইঞ্জিনের ক্ষেত্রে v থেকে 3v হবে। দ্যাটস ইট, তুমি সেম একইভাবে তুমি এখান থেকে পেয়ে যাবে এই জিনিসটা। তবে এখানে জিনিসটা আমাদের কত হবে, এখানে যেহেতু দ্বিতীয় ইঞ্জিনের বেলায় কত ছিল আমাদের, দ্বিতীয় ইঞ্জিনের বেলা ছিল হচ্ছে 227। তো তুমি এখানে বসাই দিবা 227, শেষ হয়ে গেল। এই হচ্ছে তোমার কাজ, কিন্তু 227 তুমি বসাই দেবে, হ্যাঁ 227 কেলভিনে নিয়ে নিবা। তখন এভাবে কিন্তু তোমার জিজ্ঞেস করতে পারে কোনটি বেশি কার্যক্ষম, তখন তোমার কাজ কী হবে, কোনটি বেশি কার্যক্ষম, যেটার বেশি দক্ষতা তাই সেটা বেশি কার্যক্ষম, খুবই সিম্পল। সো এরকম প্রশ্নগুলো আসলে তুমি করতে পারবা, নিঃসন্দেহে কোনো ঝামেলা হবে না আশা করি। আরেকটা প্রশ্ন দেখি আমরা, যশোর বোর্ড 24-এ দেখো কী আসছে, তাপ ইঞ্জিনটি প্রত্যাবর্তী করতে কী কী পদক্ষেপ করা যেতে পারে। এখন তোমাকে বলছে ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো, খুবই সিম্পল। দক্ষতা তোমাকে দিয়ে দিছে, তোমাকে দেখো বলছে এই তাপ উৎস হতে এত কেলভিন তাপমাত্রা এত তাপ গ্রহণ করে 90 কেলভিন তাপমাত্রার তাপগ্রাহকে বর্জন করে। সো তোমার এটা বের করতে খুবই সহজ, 1 - তুমি লিখতে পারো Q2/Q1 T2/T1, তুমি দিলে লিখতে পারো, ঠিক আছে। সো আমি লিখে দিলাম মনে করো T2/T1 × 100%, গ নাম্বারটা নিয়ে কোনো সমস্যা নেই।
ঘ নাম্বারটা দেখো কি বলছে, ঘ নাম্বারটা আমরা এখান থেকে শিখতে চাই। বলছে তাপ ইঞ্জিনটিকে প্রত্যাবর্তী করতে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এই ইঞ্জিনটা প্রত্যাবর্তী আছে কিনা, প্রথমত তুমি দেখবে যে প্রত্যাবর্তী নাই। কেন? কারণ তুমি খেয়াল করে দেখবে এখানকার যে এর প্রত্যাবর্তী না, কারণ এটার যে হচ্ছে Q1/T1 এর যে অনুপাত আর Q2/T2 এর যে অনুপাত, তুমি খেয়াল করে দেখো মানগুলো বের করে এটা সমান না। আমরা যে শিখেছিলাম যে এটা যদি সমান হয় তো সেক্ষেত্রে কী হবে, প্রত্যাবর্তী হবে, কিন্তু সমান না, তখন প্রত্যাবর্তী হবে না, না প্রত্যাবর্তী না। সো প্রত্যাবর্তী করতে হবে, তো কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, তাহলে আমরা লিখবো কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তাহলে আমরা জানি প্রত্যাবর্তীর শর্ত হচ্ছে এটা। তাহলে প্রথমত আমরা এক কাজ করি, দুইটা ব্যবস্থা করতে পারি আমরা, একবার T1 T2 দুইটা চেঞ্জ করতে পারি। সো একবার লিখি হচ্ছে T1 স্থির রেখে। সো T1টা স্থির রেখে আমরা কী ব্যবস্থা গ্রহণ করতে পারি সেটা দেখা যাক। সো T1 স্থির রেখে তাহলে আমরা কী লিখবো এখানে, T1 স্থির রেখে আমরা T2 বের করবো। T1 স্থির রেখে T2 ইকুয়াল টু হোয়াট, মানে T2 এর কী পরিবর্তন করলে সেটা প্রত্যাবর্তী হবে সেটা দেখতে যাচ্ছি। সূত্র জানি আমরা হচ্ছে Q1/T1 সমান সমান কী জানি আমরা, Q2 সো Q2 বাই হচ্ছে T2। সো T2 বের করছো, T2 সমান সমান আমাদের কী হবে এখানে দেখো খেয়াল করো, T2টা আমাদের এখানে আছে। সো উল্টাই দিয়ে আমরা জিনিসটা আমাদের আসবে হচ্ছে T1, হ্যাঁ উল্টাই দিয়ে জিনিসটা তাহলে আসবে T1 বাই হচ্ছে কত Q1 আর ইনটু হচ্ছে কত আমাদের যে হচ্ছে Q2। সো জিনিসটা হচ্ছে এরকম আসবে, ঠিক আছে। তুমি এখানে এই মানগুলো বসাই দাও, দেখো প্রত্যেকটা মান যেমন T1 স্থির রেখে মানে কি, এখানে আগে যে T1টা ছিল সেটা বসাবো যে 600। সো তুমি এটা বসাই দাও, এখানে তুমি একটু হিসাব করে ফেলো। সো এখানে যে পরবর্তী লাইনে তুমি এখানে হিসাব করে ফেলো। সো কত আসবে দেখো, এখানে আমাদের আসতেছে কত, T1 এর মানটা 600 কেলভিন, তাপমাত্রা 600। তারপর হচ্ছে Q2 কত আসতেছে আমাদের, এত তাপ গ্রহণ করে। সো গ্রহণ করলে হবে কত, 1100টা আমাদের হচ্ছে Q1, সো 1100। আর Q2 কত, যে 300 জুল তাপ বর্জন করে। সো 300 জুল হচ্ছে বর্জন করে। সো অবশ্যই তুমি এখান থেকে হিসাব যদি করো তাহলে এখান থেকে তুমি কী পেয়ে যাবা, T2 পেয়ে যাবা। তুমি লিখবা সুতরাং T2টা আমাদের হবে হচ্ছে সামথিং কিছু একটা জুল, ঠিক আছে। সো আমাদের T2 হবে। সো T2 দেখে তুমি বলবা কি যে হ্যাঁ T2 এর মানের এই পরিবর্তন করতে হবে, হ্যাঁ। সো T2 এর মানের এই পরিবর্তন করতে হবে। সো তুমি তখন এভাবে বলতে পারবা, T2 এর মানের পরিবর্তন দেখে তুমি বলতে পারবা যে কী পরিবর্তন করতে হবে। সো T2 পেয়ে গেল, যে T2 তুমি বলবা কি, হ্যাঁ T2 এই পরিবর্তন করলেই আমরা প্রত্যাবর্তী পাবো। বা তুমি দেখো এই সেম কাজটাই করতে পারো, তবে এবার উল্টা, এবার হচ্ছে তুমি উল্টা করলা। তুমি এবার করবা কি, যে এখানে তুমি আবার একটা কাজ করবা, যে কিন্তু এবার কী করবা, বলবা হচ্ছে কি যে T1 না, এবার T2 স্থির রেখেছে। আমি আরেকটা ব্যবস্থা গ্রহণ করতে চাই যে T2 এবার স্থির রাখবো আমরা। সো T2 স্থির রেখে আমরা T1 এর ভ্যালুটা বের করতে চাই, যে T1 এর মানটা কত। সেম একইভাবে লিখবো Q1/T1 সমান Q2/T2। তাহলে এখান থেকে আমরা কী করতে হবে, আমাদের এখান থেকে এই যে এখান থেকে T1টা বের করতে হবে। সো T1 সমান কী হবে আমাদের এখানে, খেয়াল করো যে আমাদের এখানে T1 সমান কী হবে, যে T1 ইকুয়াল টু কী দাঁড়াবে, খেয়াল করো। সো T1 সমান আমাদের দাঁড়াবে হচ্ছে, সো আমরা উল্টাই দিলে আমাদের আসবে হচ্ছে T2 বাই হচ্ছে কত Q2 ইন্টু হচ্ছে কত Q1। সো এবার আমরা করবো T1 এর মানটা বের করবো। সেখানে আমি ভ্যালুটা বসাই দিচ্ছি, বা লিখে দিই এখানে, বা T1 সমান দেখো T2 এর মানটা কত 90 তাপমাত্রা তাপমাত্রাকে বর্জন করেছে 90, Q2 কত 300, সো 300 আর Q1 কত 1100। সেগুলো সব বসাই দিবা, তাহলে তোমার একটা T1 আসবে। সো তুমি বলবা T1 প্রাইম দিই, আমরা এটাকে সব প্রাইম দিই, হ্যাঁ এর আমরা নতুনটাকে প্রাইম নাম দিই, বলবো যে প্রাইম দিলাম। সুতরাং তুমি এখান থেকে একটা T1 প্রাইম পাবা। বলবা যে T1 এর মান যদি আমরা এত কেলভিন করে দিই তাহলেও কি হবে, প্রত্যাবর্তী হবে। সো T2 এর মান এত করলে প্রত্যাবর্তী হবে, বা T1 এর মান এত করলে প্রত্যাবর্তী হবে, সিম্পল উত্তর, ঠিক আছে। সো এরকম প্রত্যাবর্তী হলে তুমি এখান থেকে দেখতে পারবা। সো প্রত্যাবর্তী শর্ত কী ছিল সেটা আমি বলে দিচ্ছি এখানে, যে প্রত্যাবর্তী শর্ত, হ্যাঁ আমাদের শর্ত ছিল যে প্রত্যাবর্তী হওয়ার শর্ত। সো প্রত্যাবর্তীর শর্ত। সো এই শর্তটাই আমরা এখানে জাস্ট চেক করলাম, যে এই শর্ত দিয়ে কিন্তু আমরা করে ফেলতে পারলাম। সো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো এখান থেকে আসলে তুমি কীভাবে করতে পারবা। দেখো সেম একই রকম অঙ্ক, এটা তোমার জন্য HW থাকবে বেসিক্যালি। তো তুমি দেখো এটা পারো কিনা, একবার পড়ো, খুবই সিম্পল। চলো চিরাং বোর্ড 24 আসছে যে কার্নো ইঞ্জিনের প্রতি স্তরে সংকোচন প্রসারণের পদ্ধতি 1:6। বুঝতে পারছো, একবার যদি V থাকে সো পরবর্তী কী হয়ে যাবে, 6V হয়ে যাবে, এরকম প্রসারণের বেলায়। আর সংকোচনের বেলায় উল্টা। এতে কার্যনির্বাহক বস্তু হিসেবে 3 মোল দ্বিপরমাণু গ্যাস ব্যবহার করা হয়েছে, ভালো। আর গামার মানটা দেওয়া আছে এখানে, সব কিছু দেওয়াটাও আছে। বলছে কারণের বস্তু A হতে B তে কৃত কাজ, খুবই সিম্পল। A হতে B তে কাজ মানে কি, সূত্র কি জানি আমরা, W সমান WAB। সূত্র আশা করি তোমাদের মনে আছে, nRT কী হবে, nRT লন সূত্র কী হবে, যে V2 বাই হচ্ছে V1। সো দেখো V1টা কত V আর V2 কত 6V, প্রসারণ সমষ্ট প্রসারণ। সো প্রসারণের বেলায় 6 গুণ হয়ে যাবে, 1:6। সো এটা আমাদের খুব সহজ, পারবো। প্রদত্ত ইঞ্জিনের কর্মদক্ষতা 55 অপেক্ষা বেশি হওয়া সম্ভব কিনা।
সো তুমি দেখবা যে এখানকার ইঞ্জিনের দক্ষতা কত, তোমার কাজ কি তাহলে এখানকার দক্ষতা বের করা। সূত্র কি 1 - T2 বাই হচ্ছে T1। কিন্তু ভাই আমাদের তো T2 দেওয়া নাই, এই অঙ্ক এইটাই করছিলাম না এরকম, যে ফার্স্টে কী করতে হয় এরকম বের করে নিতে হয় T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান সমান কি T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। সো হ্যাঁ, এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা T2টা বের করে নিব, T2টা বের করে নিব, এই যে বসাই দিব, চলে আসবে। দক্ষতার মান যদি মনে করছে 60, তাহলে বলবো যে হ্যাঁ 55% অবশ্যই সম্ভব। দক্ষতার মান যদি আসে মনে করে 55-র কম, 51, 52, 53 বা হচ্ছে 40, 30, তাহলে বলছি না সম্ভব না। সো কত আসে সেটা তুমি দেখবা যে সম্ভব কি সম্ভব না। ঠিক আছে, এই ইঞ্জিনের দক্ষতা প্রদত্ত ইঞ্জিনে বলছে, তোমাকে এটা কিন্তু বলে নাই যে এটাকে বানানো সম্ভব কিনা বা কি চেঞ্জ করলে বানানো সম্ভব, বলে নাই। তোমাকে বলছে প্রদত্ত ইঞ্জিনের দক্ষতা 55%-এর অপেক্ষা বেশি হওয়া সম্ভব কিনা। তুমি দেখবা এই ইঞ্জিনের দক্ষতা হচ্ছে কত আছে, তো বলবা যে এই ইঞ্জিনের দক্ষতা এত আছে। সো 55% যে কম আছে বা বেশি আছে তুমি এটা উল্লেখ করে দিবা। সো এখান থেকে তোমার এটা হয়ে গেল, এটা অবশ্যই পারবা আশা করি। পরেরটা খেয়াল করো, এরা বলছে উদ্দীপকের তাপ ইঞ্জিনের সমষ্ণ প্রসারণে এন্ট্রপি পরিবর্তন। সমষ্ণ প্রসারণ, এই যে সমষ্ণ প্রসারণে কী হবে, সমষ্ণ প্রসারণে এন্ট্রপি পরিবর্তন কী হবে, DS1 সমান কী হবে Q1 বাই হচ্ছে T1। ডান, T1 দেখতে পাচ্ছ কিন্তু তুমি কথা কি পাচ্ছ না, যে Q1 পাচ্ছ না। সো আমাদের কী করতে হবে দেখো, একটু খেয়াল করো, এই দেখো এখানে আমি এটাও পাচ্ছি না যে আয়তন কত গুণ হয়েছে, সেগুলোও বলা নাই যে আমি এখানে W বের করবো। কিন্তু আরেকটা জিনিস বের করার উপায় আছে, তুমি খেয়াল করো, আমরা জানতাম হচ্ছে কি যে এটা বলছে প্রত্যাবর্তী তাপ ইঞ্জিন, তোমাকে বলে দিছে। সো প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কী জানি, Q2 বাই Q1 সমান সমান আমরা কী জানি T2 বাই হচ্ছে T1। সেখান থেকে হিসাব করে তুমি কী করবা, Q1টা তুমি বের করে আনবা এত জুল। সো এই যে Q1 বের করে আনলা, এখন তুমি এখানে বসাই দিবা, গ নাম্বারটা রান হয়ে গেল। সো গ নাম্বারটা কিন্তু এখানেই করে ফেললাম আমরা। ঘ নাম্বারটা বলছিল উৎসের তাপমাত্রা স্থির রেখে, উৎসের তাপমাত্রা স্থির রেখে মানে কি T1 স্থির রেখে, T1 চেঞ্জ করা যাবে না। সো T1 স্থির রেখে ইঞ্জিনটির দক্ষতা 1.5 গুণ করা সম্ভব কিনা। তাহলে তুমি আগে বের করো এটার দক্ষতা কত, মনে করে আসছে যে কথার কথা 30, এখন বলছে 1.5 গুণ করা সম্ভব কিনা। 1.5 গুণ করা মানে কি, যে হচ্ছে যে 45। সো 45% করতে হলে তখন তুমি জানো যে এটার নতুন মান কত, 1.5 গুণ করার পরে আসছে কথার কথা 45, এটার মান 45। T1 তো স্থির রাখছে, T1 এর মান যা আছে তাই বসাতে হবে। তো তোমার কাজ শুধুমাত্র T2 বের করা, T1 আগেরটা রেখে, T1 পূর্বেরটা রেখে নতুন T2 বের করা। সো নতুন T2 বের করে বলবো যে হ্যাঁ T2 এর মান যদি এত করি তাহলেই ওইটা সম্ভব হবে, হয়ে গেল। তবে তোমার কাজ হচ্ছে এইটাই, যে দেখো আমি এখানে কিন্তু হিন্টস দিচ্ছি, এগুলো তোমার HW, কিন্তু এগুলো তুমি নিজে করবা আসলে। হ্যাঁ, এগুলো তুমি নিজে কমপ্লিট করবা, কারণ কিছু অঙ্ক নিজে করে রাখলে ভালো, তোমার কিন্তু দক্ষতাটা বাড়বে। সো তুমি নর্মাল কী করবা, ইটা প্রাইমের মান কত হবে, পূর্বের ইটা ইন্টু হচ্ছে 1.5, তার মানে তুমি আগে নর্মাল ইটা বের করে নিবা, তারপরে হচ্ছে 1.5 দিয়ে গুণ করবা। সো আশা করি যে এরকম করে আসলে তুমি করতে পারো। মাত্র আমরা সেটা কিন্তু করলাম, দেখো এই কিন্তু উত্তরটা দেওয়া আছে, তুমি যেন বুঝতে পারো Q2 বাই হচ্ছে Q2 না, আমাদের কত বেরিয়ে হচ্ছে Q1 বাই হচ্ছে T1। সো আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের কত, যে Q, সো Q1 ডিভাইডেড বাই হচ্ছে T1। হ্যাঁ, সো আমি লিখে দিচ্ছি এখানে Q1 বাই হচ্ছে কত T1। সো এটা হচ্ছে আমাদের Q1। সো Q1 বাই হচ্ছে T1 মান বসিয়ে দেবা, চলে আসবে। সো এটা গ নাম্বার ছিল আমাদের এখান থেকে, ঘ নাম্বার। আর ঘ নাম্বারটা যে বললাম তুমি যদি করার পর যদি কোনো কনফিউশন হয়, উত্তরটা নিয়ে তুমি একবার মিলাই দেখবা, শেষ। নর্মালি করছি আসছে কত পার্সেন্ট, এই যে 38.8%। আমি ধর 1.5 গুণ করছি, আসছে 0.582, অর্থাৎ পার্সেন্টেজ করলে কত আসবে, 58.2%, এরকম আসবে আর কি। সো 58.2% করতে আমাদের নতুন T2 এর মান কত, তুমি এভাবে না লিখে তুমি নর্মাল সূত্র দিয়ে করো, যে এটা প্রাইম সমান সমান 1 - T2 বাই হচ্ছে T1। সো T2 প্রাইম তুমি এই সূত্র দিয়ে লিখে করতে পারবা। হ্যাঁ, ওদের মতো যে এভাবে লিখতে হবে, নট দ্যাট। আর এখানে আরেকটা জিনিস একটু বলে দিই, অনেকে কনফিউশনের মধ্যে থাকে যে ভাই এখানে তো ওরা পার্সেন্টেজ দেয়নি, আমি কি করব। দেখো একটা কাজ তুমি করতে পারো, যদি তুমি এখানে পার্সেন্টেজ না দাও, এখানেও পার্সেন্টেজ দিবা না, সরাসরি ভ্যালু বসাবা। 58.2% মানে কত, 0.582, 100 দিয়ে ভাগ করে ডাইরেক্ট বসাইছে, এখানেও পার্সেন্টেজ নাই, এখানেও পার্সেন্টেজ নাই, প্যারা নাই। আর যদি তুমি এখানে পার্সেন্টেজ দাও, অবশ্যই দিতে পারবা, তখন তুমি এখানে 58% বসাবা, পরে ওই 100টা নিচে ভাগ করে দিলে এই 0.582 থাকবে, ঠিক আছে, এরকম। সো এখান থেকে তুমি T2 প্রাইমের মানটা বের করবা, এই লাইন থেকে T2 প্রাইম বের করো, বের করে দেখো কত আসছে, বের করে দেখলাম আমরা আসছে হচ্ছে 323। তার মানে কি আগে ছিল কত, হ্যাঁ আগে ছিল হচ্ছে 473, তার মানে কি কমাইতে হবে, তাহলে বলবো যে কমাতে হবে। সো আমি কিন্তু উত্তরটা দিয়ে রাখছি, তুমি যেন পরবর্তীতে একটু দেখে বুঝতে পারো, এবং পরের প্রত্যেকটা অঙ্কই সেরকম। সো প্রত্যেকটা অঙ্কই তুমি করতে পারো, আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিচ্ছি। বলছে একটা ইঞ্জিনের তাপ উচ্চ তাপ গ্রহণ এত ছিল, এত তাপ গ্রহণ করে ইঞ্জিনটির কৃতকাজের মান কত। সো কৃতকাজের মান আমরা জানি কি, W সমান সমান, এখানে যেহেতু অন্য কিছু দেওয়া নাই, সো আমরা কি লিখবো Q1 মাইনাস Q2, যে আমি কতটুকু তাপশক্তি দিলাম, কতটুকু তাপশক্তি আসলে দিলাম, যে কতটুকু তাপশক্তি দিলাম আর হচ্ছে কত তাপশক্তি বর্জিত হলো।
সো তুমি দেখতে পাচ্ছ এখানে তাপ উৎস থেকে এত তাপ গ্রহণ করাটা দেওয়া আছে, বর্জনটা দেওয়া নেই। তুমি কি লিখবা হচ্ছে Q2/T2 সমান সমান কি লিখবা যে Q1/T1। তো তোমার দরকার হচ্ছে Q2, সো Q2 সমান সমান কি হবে এরকম Q1/T1 ইন্টু হচ্ছে কত T2। সো প্রত্যেকটা মান বসাই দাও, তুমি কিন্তু পেয়ে গেলে এখান থেকে Q2। সো Q2 সামথিং জুল, এই যে এখানে তুমি মানটা বসাই দাও, হয়ে গেল ক নাম্বার। সো ক নাম্বারটা কিন্তু খুবই সিম্পল। বলছে তাপগ্রাহকের কী পরিবর্তন করে ইঞ্জিনের দক্ষতা উন্নীত করতে সক্ষম, ইঞ্জিনের দক্ষতা বাড়াইতে পারছিল। সো তাপগ্রাহকে কী পরিবর্তন হবে, তাপগ্রাহক বলতে মানে তোমাকে কী করতে হবে, T2 বের করতে হবে। সো T2 প্রাইম বের করতে হবে, আর T1টা স্থির রাখতে হবে। সো T1 স্থির রাখবা, T1 এর কোনো চেঞ্জ করবা না, হ্যাঁ T1 এর চেঞ্জ করবা না। এবং দক্ষতার মান কত করবা, দক্ষতার মান কত, যে 60%, দক্ষতার মান তোমাকে 60% ধরতে হবে। দক্ষতার মানে আগের মতো অঙ্কটা একদম 58% ছিল, এখন 60%। সেম T2 বের করে বলবা যে কী পরিবর্তন বাড়াইতে না কমাইতে হবে, হুবহু সেম। সো এরকম প্রশ্ন পরীক্ষা প্রচুর আসে, দেখো প্রচুর আসে। সো এখানে উত্তর দেওয়া আছে, তুমি চাইলে একটু কনফিউশন বলে মিলে নিতে পারবা। এখানটা তুমি দেখো 20% বৃদ্ধি করা সম্ভব কিনা, কী করলে 20% বৃদ্ধি হবে, একই রকম প্রশ্ন এখান থেকে সেম হুবহু তুমি করে ফেলতে পারবা। এবারের প্রশ্ন দেখো, দেখো এই প্রশ্নের কথা তোমাকে বলছিলাম আমি, অঙ্কটা আমাদের কী বলছে যে প্রতি ধাপে এন্ট্রপি হিসাব করে ইঞ্জিনটির প্রত্যাগামিতা যাচাই করো। হ্যাঁ, তো ইঞ্জিনের প্রত্যাগামী কেন আমরা কী শিখেছিলাম, শর্তটা কী ছিল, যে শর্ত ছিল হচ্ছে যদি আমাদের কি হয়, যে শর্ত ছিল হচ্ছে যদি মোট এন্ট্রপি পরিবর্তন 0 হয় তাহলে বলবো প্রত্যাবর্তী বা কার্ণচক্র। সো আমাদের কাজ কি, এই প্রত্যেক ধাপে DS1, DS2, DS3, DS4 প্রত্যেক ধাপে এন্ট্রপির পরিবর্তন বের করা, লাস্টে সব যোগ করে দেওয়া, এবং যোগ করে যদি দেখি 0 আসছে তাহলে বলবো হ্যাঁ প্রত্যাগামী। সো এই কাজটাই আমরা কিন্তু এখানে করেছি। তুমি যদি একটু করে মিলাই নাও যে উত্তর তোমার মিলছে কিনা। দেখো DS1, এখানে DS2, DS3, DS4 আমরা সবগুলো বের করছি। DS2 এবং DS4 তো শূন্য, আর DS3 এর বেলায় দেখো Q2 লাগে, Q2/T2। সো আমাদের যেহেতু এখানে মাইনাস আসে, সো এই মাইনাসটা এই Q2 বের করবো কীভাবে, এই যে Q2/Q1, T2/T1 সূত্র জানি আমরা, সেখান থেকে বের করে নেব, যেহেতু দেওয়া ছিল না এখানে। সো শূন্য আসছে, তো বলবো সুতরাং এটা প্রত্যাগামী হবে। সো আগে কিন্তু তোমাকে এই প্রশ্নের হিন্টস আমি দিয়েছিলাম। এবং এক্ষেত্রে দেখো তোমাকে আরেকটা প্রশ্ন কি স্টার দিয়ে রাখো, এবং এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে অনেক বেশি আসে। কি বলেছে, যে উদ্দীপকের কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 48% বৃদ্ধি করলে দক্ষতার যে পরিবর্তন হয়, আর গ্রাহকের তাপমাত্রা 48% হ্রাস করলে যে দক্ষতার পরিবর্তন হয় কোন ক্ষেত্রে বেশি। এই প্রশ্ন এভাবে না আসে, এটাও বলতে পারে যে কোন ইঞ্জিনের আমরা হচ্ছে উৎসের তাপমাত্রা সমপরিমাণ বাড়িয়ে এবং গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমিয়ে যদি আমরা দক্ষতা বের করি কোন ক্ষেত্রে বেশি হবে। সো তখন তুমি সেম ধরে নিতে পারো, যে ধরি দুই ক্ষেত্রেই সমান, যেমন এখানে দেখো 48 মানে এই হুবহু এই অঙ্কটায়, তাহলে তখন তুমি এই মানটা দেওয়া থাকবে না 48, তখন তুমি ধরে নিতে পারো 48 বা 50 বা 60, তোমার ইচ্ছা 100 ধরে নিতে পারো। তো কী করবো আমরা, তোমাকে বলছি দেখো কথা লেখা আছে সব, উৎসের তাপমাত্রা 48% বৃদ্ধি। সো উৎসের তাপমাত্রা 48% বৃদ্ধি করবো উৎসেরটা, তো দেখো উৎসেরটা মানে কি T1। সো T1টা দেখাবো, নতুন T1 প্রাইমটা কি হয়েছে 48 যোগ করছি, কেলভিনে বানাইবো অবশ্যই। আর T2 তো সেই ক্ষেত্রে স্থির, তখন আমি নতুন করে এটা বের করছি, দেখবো এটার মান আসছে মনে করো কথা 60%। এখন বলছে গ্রাহকের তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা 48 হ্রাস, তাহলে বর্তমানে গ্রাহকের তাপমাত্রাটা হবে 48 হ্রাস, এবং তখন সেক্ষেত্রে আবার T1টা স্থির রাখবো, আর নতুন করে এটা বের করে দেখবো। এবং এক্ষেত্রে তুমি দেখছো মনে করো কথা আসছে 70, তাহলে বলবো যে না, এক ক্ষেত্রে আমি সমপরিমাণ বাড়াইছি, আর এই জিনিসটাই আমি আবার সমপরিমাণ তাপগ্রাহক থেকে কমাইছি, দুই ক্ষেত্রে কিন্তু দক্ষতা সমান আসেনি, কম বেশি হয়েছে, বা সমান আসলে বলবো সমান হয়েছে। সো এটাই তুমি করবা। সো উত্তরটা তুমি এখান থেকে একটু মিলাই নিতে পারো এই জায়গার থেকে, ঠিক আছে, যে এই জিনিসটা তোমার মিললো কিনা। এবং দেখো আমাদের আরও একটা প্রশ্ন এখান থেকে, লাস্ট একটা প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সো এই প্রশ্নটা হচ্ছে আমরা এখান থেকে আসো প্র্যাকটিস করে রাখি। বলছি একটি প্রত্যাগামী ইঞ্জিন তাপের 1/6 অংশ কাজে পরিণত করে। অঙ্কটা একটু ক্যালকুলেশন একটু জটিল, অনেকে কম পারে, এই জন্য বলে দিচ্ছি। এর তাপগ্রাহকের তাপমাত্রা 54 কমালে, তাপগ্রাহকের তাপমাত্রা মানে কি T2। সো T2 এর মানটা কি করছি আমরা 54 কমাইছি, তাহলে 54 কেলভিন কিন্তু কমাইছে। সো 54 কেলভিন কমালে দক্ষতা দ্বিগুণ হয়, তখন আমাদের ইটা প্রাইমের মানটা কি হয়, সো তখন আমাদের ইটা প্রাইমের মানটা কি হয়, দ্বিগুণ হয়। সো বলছে ব্যবহৃত পদার্থের ভর এত, আপেক্ষিক তাপ এত। এখন জিজ্ঞেস করছে যে এটার উৎসের তাপমাত্রা কত, এটা আমরা দেখতে যাচ্ছি এখান থেকে। উৎসের তাপমাত্রা T1টা কত আমরা জানতে যাচ্ছি। সো ইনফরমেশন অনেকগুলো আছে, 1/6 অংশ কাজে পরিণত করে, তারপর হচ্ছে 54 এত কমালে দক্ষতা দ্বিগুণ হয়। সো আমরা ইনফরমেশনগুলো একটু কাজে লাগাই। দেখো হিসাবটা একটু জটিল দেখে অনেকে পারে না, সো আমি একটু বলে দিচ্ছি, হিসাব খুবই সহজ আসলে। তোমাকে বলছিল কি এই দক্ষতা আসলে কী হয়, কী করে বলছিল হচ্ছে 1/6 অংশ কাজে পরিণত করে, তার মানে কাজের মানে এই যে আমাদের W। সো আমরা সূত্র জানতাম কি W = Q1 - Q2, কতটুকু কাজে পরিণত করে। সো W = কি, যে যতটুকু আমরা দেই তার 1/6 অংশ কাজে পরিণত করে। সো আমরা দেই হচ্ছে Q1, তাহলে কাজে পরিণত করবে কত, Q1/6, আর W এর পরিবর্তে বসাই দিচ্ছি হচ্ছে আমরা কত, Q1 - Q2 = কত দাঁড়ালো আমাদের 1/6 সাথে হচ্ছে Q1। এবার এখান থেকে একটু হিসাব করে আমরা জাস্ট
Q2 এর Q2 আর Q1 এর অনুপাতটা বের করে রাখলাম যে Q2 এর অনুপাত কত 5/6 পরে আমাদের কাজে লাগবে। আর ইঞ্জিনটি প্রত্যাগামী হওয়ায় বলা ছিল প্রত্যাগামী, তাহলে Q2/Q1 এর মান যা হবে T2/T1 এর মান তাই হবে। সো 5/6 একটা সমীকরণ আমরা বের করে রাখলাম। এবার দেখো আমাদের উদ্দীপকের শর্ত মতে কি বলা ছিল যে যদি আমরা কি করি যে এই কাজটা করি যে দক্ষতা দ্বিগুণ হবে, যে 54 কমায়, আমি যদি দক্ষতা 54 কমাই, হ্যাঁ এক্ষেত্রে দক্ষতাটা কী হবে দ্বিগুণ হবে। এই শর্ত বলা ছিল না যে নতুন ইটাটা কত হবে দ্বিগুণ হবে, কখন যদি আমরা তাপগ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ 54 কমাই, তাহলে 1 - T2/T1। দেখো T2 প্রাইমের মানটা কত T2 - 54, সো আমি এটা কমাইছিলাম যে ওকে ফাইন। আর এখানে কি নর্মাল 1 - T2/T1 দক্ষতা। এবার তোমার কাজ খালি হিসাবটা করো, হিসাবটা দেখো 1 - ঠিক আছে, এখানকার T2/T1 আমরা লিখলাম, ওকে এখানকার মাইনাস আছে, সো এখানে মাইনাস আর সামনের মাইনাস মিলে প্লাস, সো প্লাস 54/T1। আর এখানে দেখো হিসাব পুরোটা করে দিলে 2 - 2 × T2/T1। এখন তুমি খেয়াল করো T2/T1 এর মানটা আমরা শিখেছিলাম 5/6, এখানে T2/T1 আছে বসাই দিলাম 5/6, সব বসাই দিলাম। এবার তুমি এখানে সব বসায় দেখো একমাত্র T1টাই আছে, সো তুমি এখন এই হিসাবটুকু করো, তারপর এখানকার জিনিসগুলো সব ওই পাশে নাও, নিয়ে আস্তে আস্তে T1 বের করো, দেখবা চলে আসবে 324। তাহলে বলবা যে হ্যাঁ এক্ষেত্রে উচ্ছের তাপমাত্রা হবে 324। তো জাস্ট একটু ক্যালকুলেশন, সো এটা খুব একটা বেশি প্যারা না, অবশ্যই পারবা। সো এইভাবে করে তুমি বাকি অঙ্কগুলো দক্ষতা এবং এই কারণচক্র থেকে করে ফেলো, ইনশাল্লাহ এখান থেকে কোনো সমস্যা হবে না। সো অঙ্কগুলো পারলে অবশ্যই তুমি এখান থেকে কিন্তু দেখবা যে একটা প্রশ্ন পারছো, কারণ এখান থেকে প্রশ্ন আসেই।